Assalamu alaikum. Walaikum salam. Yes, I'm trying to fix this up. কোনোভাবেই লেখা আমি সোজা করতে পারছি না। আমি দেখি কি করা যায় এটা নিয়ে। ওকে, বোর্ড উল্টা না, বোর্ড সোজাই আছে, ক্যামেরাটা কোনো একটা ঝামেলা আছে। অলরাইট, বেশ ঠান্ডা আজকে এদিকে। গুড ইভিনিং এভরিওয়ান। সকল চিকিৎসক আমার শুভেচ্ছা। আজকে আসলে অনেক দিন ধরে নিব করে সময় পাচ্ছিলাম না। আজকে অনেক দিন পরে ডিসিএতে সবাইকে একসাথে নিয়ে একটা ডিসকাশনের সুযোগ, ভালোই লাগতেছে। প্রথম কথা হচ্ছে ক্রাইসিস টাইম আমাদের সবার জন্য। আমরা সবাই জানি বাংলাদেশের আমরা কি বলবো, মেডিকেল সেক্টরটা এখন খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যারা গভর্নমেন্ট সার্ভিসে আছি, ওয়ালাইকুম সালাম, গভর্নমেন্ট সার্ভিসে যারা আছি তারা তো বিপদে আছি, যারা প্রাইভেট সেক্টরে আছি তাদেরও বিপদ কম না। সব দিক থেকে মিলে বলতে গেলে একটা জটিল পরিস্থিতি। যাই হোক, আমি সবসময় বলি দ্য শো মাস্ট গো অন। পৃথিবীর সব কিছুই চলবে। করোনার মধ্যেও আমরা এর মধ্যে চলছিলামই। তো অনেকদিগ ধরেই একটা প্ল্যান ছিল যে বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে একটু আলাপ করব। কারণ হচ্ছে আমি যতবার এফসিপিএস পরীক্ষা দিলাম বা আমার কলিগ বা ফ্রেন্ডরা যারা পরীক্ষা দিল, এই একটা টপিক দেখলাম আমাদের সাংঘাতিক ডিসকোঅর্ডিনেটেড। কেন? কারণ হচ্ছে এমবিবিএস এর যেই লেভেলটাতে আমরা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রেন্সে যাই, ওই জায়গাটাতে কিন্তু আমরা ঘুরে ফিরে ক্লিনিক্যাল পড়াশোনায় আবার পড়ি। তো ফর দ্যাট রিজন বায়োস্ট্যাটিস্টিক্স জিনিসটা যে আসলে লাগে, এটা এফসিপিএস একবার না দিলে বোঝা যায় না যে এটা আসলে গ্র্যাভিটি কি। তো যেই ফ্যাকাল্টিরই আপনি স্টুডেন্ট হন না কেন, এফসিপিএস আপনাকে পাস করতে হলে বায়োস্ট্যাটিস্টিক্স জেনে পাস করতে হবে। দ্যাট ইজ এ মাস্ট অ্যান্ড দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো এই জন্যই চিন্তা করে দেখলাম যে আমি যে জায়গায় আটকে গেছি, আমি যে জায়গাটায় মনে হয়েছে একটু ঠেকে গেছি, সেই জায়গাগুলাই একটু আলাপ করার জন্যই আজকে এই সেশনটা। তো আই ওয়াজ ভেরি প্লিজড যে এত এত রেসপন্স ছিল বায়োস্ট্যাটিক্সের ঘোষণাতে। তো যদিও আমি জানি সবাই খুব ব্যস্ত, যারা রেসিডেন্সি পরীক্ষায় ভালো করেছেন, কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ, ইউ ডিজার্ভ ইট। আর যারা ভালো করতে পারেন নাই, এইটা জীবনের শেষ না। পৃথিবীর সব পরীক্ষায় সবাই পাশ করে না। আমিও জীবনে অনেক পরীক্ষায় ফেল করেছি। তো ফর দিস রিজন এফসিপিএস যারা এবার জানুয়ারিতে বসতেছেন, ক্লাসটা তাদের জন্য খুব ইফেক্টিভ হবে, কারণ হাতে খুব সময় কম। এর মধ্যে যদি আপনি ভালো করতে চান, দু চারটা টপিক যেগুলো মিস হয়ে যাবে, একটু দেখে গেলে আমার মনে হয় যেন ইউ উইল বি বেনিফিটেড মাচ। আর যারা সামনে পরীক্ষা দিবেন, জুলাইয়ে বসবেন কিংবা তারপরে পরীক্ষা দেওয়ার প্ল্যান, বায়োস্ট্যাটিস্টিক্স কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নেই। কারণ আমার যেটা মনে হয়েছে যে এই টপিকটা ছোট হলেও যেহেতু সিঙ্গেল বেজের এখন বেশি চলে আসছে, ইয়াস, বোর্ডটা উল্টা দেখা যাচ্ছে। আই এম ট্রাইং টু সলভ ইট এনি হাউ। দেখি কি করা যায়। হয়তো আমি পরে ব্যাক ক্যামেরায় গিয়ে ক্লাস নিতে হবে। তো প্রিলিমিনারি কথাটা শেষ করে যাই। তো ওই জন্যই চিন্তা করে দেখলাম যে বায়োস্ট্যাটিস্টিক্স একটু যদি আলাপ করে আপনাদেরকে বলে দেওয়া যায় যে এই জায়গাগুলো আপনারা একটু পড়ে যাবেন, এই জায়গা থেকে কোয়েশ্চেনটা হবে। বেসিকটা যদি একটু ধরে নেওয়া যায়, তাহলে আমরা মনে করি যে ওকে, ইট উইল বি সেফ অবভিয়াসলি। তো যাই হোক, কথা না বাড়াই, বেশ অনেকেই জয়েন করেছেন, থ্যাংকস সো মাচ। আপনারা এত বোরিং এবং বিরক্তিকর একটা টপিক নিয়ে আজকে বসার সুযোগ হওয়ার জন্য। আর আমি চেষ্টা করব, জিনিসটা খুবই খুবই টাফ এবং জটিল। তো যারা শুরু থেকে মিস করবেন, বেসিক্যালি ক্লাসটা একটু কঠিন হয়ে যাবে। কারণ বায়োস্ট্যাটিক্সটা শুরু করতে হয় একেবারে এবিসিডি দিয়ে, শেষ করা লাগে একেবারে অ্যাডভান্স লেভেলে গিয়ে। সো মাঝখান দিয়ে যদি আপনি কিছু একটা পড়ার চেষ্টা করেন, দেখা যায় বায়োস্ট্যাটিস্টিক্সটা বোঝা যায় না। এবং তাই হয়, পরীক্ষার সময় আমরা কি করি যে ইম্পর্টেন্ট টপিকগুলো বেছে পড়ার চেষ্টা করি।
বায়োস্ট্যাটিস্টিক্স এর বেলায় এই জিনিসটা খাটে না, কারণ হঠাৎ করে যদি পড়তে বসেন যে ক্রস সেকশনাল স্টাডি আর কেস কন্ট্রোল স্টাডি কোনটা কি কিরকম, হঠাৎ করে মাথায় আসবে না। আবার যদি মনে করেন পি ভ্যালু নিয়ে একটা কথা বলতে চাই, পি ভ্যালু নিয়ে কথা বললেই ঝামেলা হয়ে যাবে। পি ভ্যালু বলবে যে কম না বেশি এটা আসলে কি। তো সুতরাং শুরু থেকে যদি একটু আমরা লেগে থাকার চেষ্টা করি, আই থিঙ্ক ক্লাসটা ইফেক্টিভ হবে অ্যান্ড ইউ উইল বি বেনিফিটেড। তার আগে বলে নেই যে পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ এফসিপিএস এ বায়োস্ট্যাটিস্টিক্স আগে অতীত রেকর্ড বলে যেটা, সেকেন্ড পেপার সার্জারিতে, ওয়ালাইকুম সালাম, দুইটা কি তিনটা আসতো হচ্ছে এমসিকিউ, একটা সিঙ্গেল বেজ আসতো। তো বর্তমানে যেহেতু নতুন স্টাইলে পরীক্ষা হবে, 50-50 সিঙ্গেল বেজ 50, তো এই কারণে কিন্তু বায়োস্ট্যাটিস্টিক্স এর ইম্পর্টেন্টটা আরো বেশি বেড়ে গেছে। সুতরাং হলে খুব ভালো, না হলে কিন্তু লস আছে। তো চেষ্টা করেন। আমি আজকে লেকচারটা প্রিপেয়ার করেছি বেসিক্যালি, আমার হাতে যে বইটা আছে, সবার হাতে সেটা আছে আশা করি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স একাডেমির যে বায়োস্ট্যাটিস্টিক্স একটা পিঙ্ক কালারের বুক, এইটা এর সাথে হচ্ছে আমাদের এমবিবিএস লেভেলের যে কমিউনিটি মেডিসিনের যে একটা গাইড সেটা, এবং সাথে কিছুটা হচ্ছে রশিদ কবির হুমায়ুন স্যারের বই। এই তিনটা জট ডাউন করার সাথে আমার প্রিভিয়াস কিছু লেকচার্স নোট ছিল, এগুলো কম্পাইল করে আমি আজকের উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে বায়োস্ট্যাটিস্টিক্স পড়বেন আর কিছু জিনিস বুঝাই দিব আপনাদেরকে, বাকিটা আপনারা উদ্ধার করে নেবেন। তো অনেকক্ষণ ধরেই আমি চেষ্টা করতেছি আমার বোর্ডটাকে সোজা করার, ফর এনি আননোন রিজন হোয়াট এভার আই রাইট সেটা আবার উল্টা হয়ে যাচ্ছে। তো আমি একটু বলতে পারেন যে আশাহত বা মর্মাহত, যাই হোক। তো আমি জুম কিংবা আমি ডিজিটাল কোনো মাধ্যম খুব একটা পছন্দ করি না, এই কারণে ইন্টারাকশনটা খুব কম হয়। তা আই পার্সোনালি হেট ডিজিটাল স্টাফ এন্ড অল। আমার কাছে মনে হয় যেন কারো যার উদ্দেশ্যে বলা তাদেরকে যদি দেখতে না পারি, অ্যাটলিস্ট তাদের টমেন্টও যদি না দেখি, আমার পোষায় না। এই কারণেই হচ্ছে আমি সবসময় অ্যানালগ মাস্টার মশাই স্টাইলে ক্লাস নিতে পছন্দ করি, তাই অনেকে অসুবিধা ফিল করেন। তো আই এম সরি ফর দ্যাট। তো কথা না বাড়াই আমরা চলে যাই, যেহেতু এখানে অনেকেই আছেন এফসিপিএস পরীক্ষা দিবেন, 7 দিন পরে পরীক্ষা। আই উইশ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আপনারা পরীক্ষা পাশ করে যান। এফসিপিএস পরীক্ষা খুবই ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স, বোথ ব্যাড এক্সপিরিয়েন্স এন্ড গুড এক্সপিরিয়েন্স। মহাখালীর ওই জায়গাটা গেলে অন্যরকম একটা অনুভূতি হয়। হ্যাঁ, যে যিনি পাশ করেন সেও জানে না কেন পাশ করেন, যিনি ফেল করেন সেও বুঝতে পারে না আমি কেন ফেল করলাম। সো এই পাশ ফেলে দ্বিধাদ্বন্দ্বের খুব মাঝামাঝি একটা খুব ফাইন লাইনের মধ্যে আমরা সবাই। তো হয়তো আপনি 0.2 বা 0.3 জন্য ফেল করে গেছেন, অথবা আপনি 0.2 জন্য পাস করে যাবেন। সো ম্যাক্সিমাইজ ইউর চান্সেস। আর বায়োস্ট্যাটটা যদি পারেন তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো আজকের ক্লাসটা করে এইটা আমি গ্যারান্টি দিতে পারি যে মনে হবে যে না, বায়োস্ট্যাটিস্টিক্স আনটাচেবল কিছু না, এটাও একটা দুর্বোধ্য ব্যাপার, কিন্তু এটা সলভ করার মতো। তো আমরা শুরু করি। আমি বায়োস্ট্যাটিস্টিক্স বেসিক্যালি 8 থেকে 9 ঘন্টার লেকচার, 3-4টা ক্লাস লাগে শেষ করতে। এখন আমাদের সেই সময় বা সুযোগ কিছুই নাই। গুড ইভিনিং, থ্যাংক ইউ। তো আমি আজকে কিভাবে বায়োস্ট্যাটিস্টিক্সটা আপনারা অল্প পড়ে ফেলবেন সেটা আমি সবসময় বলি যে অল্প কিভাবে অল্প পরিশ্রমে অধিক উপার্জন করা যায় সেটা নিয়ে আলাপ করব। তো লেটস গো ডিরেক্টলি দ্য স্টাফ। বায়োস্ট্যাটিস্টিক্সের আগে বলিনি স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি। আপনারা জানেন যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে সায়েন্স অ্যান্ড আর্ট অফ কালেকশন, অর্গানাইজেশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। অনেকে স্টাইল করে ডেটা বলে, আমি ভাত খাওয়া বাঙালি, আমি ডাটাই বলবো। তো ডাটাটা মানেইটা কি, একদম সহজ করে বলি যে আপনার হাসপাতালে বা আপনি যে ক্লিনিকে চাকরি করেন সেই হাসপাতালে একজন ভিজিট করতে এসে বলল যে গত 6 মাসে আপনার গর্ভবতী মহিলার কার কার ডায়রিয়া ছিল, আপনি আমাকে চার্ট বের করেন। আপনি পড়লেন বিপদে। বিপদটা কি, আপনার কাছে গর্ভবতীর লিস্ট আছে, আপনার কাছে ডায়রিয়া পেশেন্টের লিস্ট আছে, কিন্তু আপনার কাছে গর্ভবতী ডায়রিয়া রোগীর কোনো লিস্ট নাই। তাহলে এই যে দুইটা চার্ট একসাথে কম্পাইল করে আপনি চার্ট কালেকশন করবেন, ডাটা কালেকশন করবেন, অ্যাসিমিলেশন করবেন, তাকে যে একটা প্রেজেন্টেশন করবেন, এই ঘটনাটার নাম হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্স। তো আমরা যেহেতু মেডিকেল সায়েন্সের লোক, ডিল উইথ ডিফারেন্ট টাইপস অফ বায়োলজিক্যাল সায়েন্স। স্ট্যাটিস্টিক্স অনেক কিছুর হইতে পারে, তা আমরা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে স্ট্যাটিস্টিক্স করবো। এটার কি প্রয়োজনীয়তা, এই সেই এগুলার বিস্তারিত কথায় আমি কিছুই যাব না। মেডিকেল স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি আমি আলাপ করতে চাই,
তা আমরা অনেক রকমের স্ট্যাটিস্টিক্স করি, আমরা ভাইটাল স্ট্যাটিস্টিক্স বলি, আমরা হেলথ স্ট্যাটিস্টিক্স বলি। হেলথ স্ট্যাটিস্টিক্সের এক্সাম্পল অনেক হাজার হাজার হতে পারে। যেমন আমরা জানি আইএমআর, এমএমআর, ইনফ্যান্টাল মর্টালিটি রেট, ম্যাটার্নাল মর্টালিটি রেট, তারপরে হচ্ছে চাইল্ড ব্লাইন্ডনেস রেট, টিউবারকুলোসিস প্রিভ্যালেন্স রেট, সব কিছুই হচ্ছে স্ট্যাটিস্টিক্সের অংশ। তো ভালো কথা, এগুলো আমরা জানি, এগুলার প্রভূত ইম্পর্টেন্স রয়েছে। ওই যে মিম পড়েন না যে উদ্দীপকটার গুরুত্ব লিখো, অ্যান্সার হচ্ছে উদ্দীপকটার গুরুত্ব অপরিসীম, এর বেশি ছাত্র জানে না, ওইটাই লিখে দিয়ে আসছে। তো আমরা একেবারে ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড চলে যাই পড়াশোনায়। বায়োস্ট্যাটিস্টিক্সের শুরুর টপিকটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানেটা কি? ভ্যারিয়েবল হচ্ছে বাংলায় যদি বলি কোনো একটা ডাটার ক্যারেক্টারিস্টিক্স বা গুণকে আমরা বলবো ভ্যারিয়েবল। এটা কি জিনিস? ক্যারেক্টারিস্টিক অর অ্যাট্রিবিউট অফ এ পার্সন, অবজেক্ট অর ফেনোমেনন। আরো সহজ বাংলায় বলি, স্ট্যাটিস্টিক্সে বায়োস্ট্যাট পড়তে গেলে প্রচুর এক্সাম্পল মাথায় ঢুকাইতে হবে। তো মনে করেন আপনারা 10 জন লোককে দাঁড়া করায় রাখছেন। দাঁড়া করানোর পরে আপনি একটা ডাটা কালেকশন করবেন যে তাদের চুলগুলার রং কি। এখানে ভ্যারিয়েবল হচ্ছে চুলের রং। আবার মনে করেন আউটডোর পেশেন্টে আমরা বা একটা হাসপাতালে আমরা ভিজিট করতে গিয়ে দেখলাম কতজন পুরুষ লোক রয়েছে, তাহলে এখানে সেক্স অর্থাৎ সে মেল না ফিমেল এটা হচ্ছে তার ভ্যারিয়েবল। ঠিক তেমনি আজকে বাংলাদেশের 64 জেলায় বৃষ্টি পড়তেছে, তাহলে এখানে আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে কোন কোন জায়গায় বৃষ্টি পড়তেছে, অর্থাৎ রেইনিং হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, অর্থাৎ যেটার আপনি স্টাডি করবেন সেটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল। এখন ভ্যারিয়েবল অনেক রকম হইতে পারে, এইটা পরীক্ষায় দেয়, এইটা মুখস্থ রাখতে হবে। তো ভ্যারিয়েবল পরীক্ষা আসার মধ্যে আমরা বর্তমান বায়োস্ট্যাটে বলা হচ্ছে যে 4টা ভ্যারিয়েবল আছে, আমরা 3টা পড়েছিলাম, এখন আর একটু বাড়তেছে। সহজ করে বললে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানেটা কি? আরো সহজ করে বলি, যে একদম প্রিভিয়াস যে একদম প্রিমিটিভ যে এক্সপ্লানেশন। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে হচ্ছে যেটার উপরে রিসার্চার খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য কজ। আরো সহজ করে বলি, মনে করেন আমি স্মোকিং করি, স্মোকিং এর কারণে আমার ক্যান্সার হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার কিসের কারণে কি হচ্ছে, এই দুইটার কমিউনিকেশনটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। তাহলে আমি স্মোকিং করতেছি, এইটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট, এইটার সাথে কোনো কিছু সম্পর্ক নাই, ইটস এ কজ। ডিউ টু স্মোকিং ইফেক্ট হচ্ছে ক্যান্সার। তাহলে স্মোকিং এর কারণেই ক্যান্সার হচ্ছে। কোন ক্যান্সার? লাং ক্যান্সার। তাহলে লাং ক্যান্সারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। গেল। তাহলে আবার বলি, আমার অবিসিটি, অবিসিটি অবিসিটি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যে কেউ মোটা হইতে পারে, যে কেউ ঘুমায় থাকলে বেশিক্ষণ হেভি খাওয়া দাওয়া করলে সে মোটা হয়ে যেতে পারে, এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মায়োকার্ডিয়াল ইনফাকশন ডিউ টু ওবিসিটি, তাহলে মায়োকার্ডিয়াল ইনফাকশন এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের গ্যাপ আমরা বুঝে গেলাম। এর মধ্যে আরেকটা আছে, সেটা ভেজাইল্লা, সেটার হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। কনফাউন্ডিং ভ্যারিয়েবলের কাজ হচ্ছে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে গ্যাঞ্জাম তৈরি করা। খুব সহজে বলে দিই, যে আমরা একটু আগে একটা এক্সাম্পল বললাম যে অবিসিটি কজেস মায়োকার্ডিয়াল ইনফাকশন। আরেকটা আমরা স্টাডি করে বা বায়োস্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে দেখা গেল যে ওখানে বলল যে হাইপার টেনশন অলসো কজেস মায়োকার্ডিয়াল ইনফাকশন। তাহলে আমরা দুটা পেলাম। আবার হাইপার টেনশন অবিসিটিও করতে পারে, আবার হাইপার টেনশন মায়োকার্ডিয়াল ইনফাকশনও করতে পারে। তার মানে এমন কোনো ভ্যারিয়েবল যদি থাকে, সে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে মডিফাই করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে মডিফাই করতে পারে, দুজনের লিঙ্ক আপকেও বা স্ট্রং করতে পারে। এই ধরনের ভ্যারিয়েবলকে আমরা দিই কনফাউন্ডিং ভ্যারিয়েবল। এইটা কিন্তু পরীক্ষা আসার মতো। তাহলে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট কার কারণে হয়? ইন্ডিপেন্ডেন্টের কারণে হয়। আর কনফাউন্ডিং ভ্যারিয়েবল হলো যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের রিলেশনশিপটাকে মডিফাই করতে পারে। এই 3 রকমের ভ্যারিয়েবল পড়ে যাবেন, পরীক্ষায় দিবে। নেক্সট আপনার পড়তে হবে, আমি কিন্তু এখন ফান্ডামেন্টাল অফ বায়োস্ট্যাট পড়তেছি। আজকের ক্লাসটা লম্বা হওয়ার সমূহ সম্ভাবনা আছে, একটু ধৈর্য নিয়ে বসেন। হয়তো আজকের ক্লাসটাও যদি ফলো করেন, বায়োস্ট্যাটের কোয়েশ্চেন অ্যাটলিস্ট নতুন মনে হবে না যে পি ভ্যালু কম না বেশি, কনফাউন্ডিং ভ্যারিয়েবল জিনিসটা আবার কি, তাহলে এরকম নতুন মনে হবে না। ঠিক আছে? তারপরে একটু যখন পড়বেন, 1-2 ঘন্টার সময় খরচ করবেন, এফসিপিএস এ 3 নাম্বার, 4 নাম্বার, 10 নাম্বার আপনি পেয়ে যাবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। আমার সাথে অনেক ফ্রেন্ড, আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড, সে এফসিপিএস পাস করেছে খুব সম্ভবত 5 বার বা 6 বারে,
প্রতিবারই সে 0.2, 0.4, 0.8 এর জন্য আটকে যায় একটা পেপারে। তো এটা খুব কষ্টদায়ক, যে পরীক্ষা দেয় সে জানে। ঢাকার বাইরে যারা থাকে তারা তো আরো কষ্ট। তো একটু খেয়াল রাখেন। আমরা চলে আসি তার পয়েন্টে, ডাটা। হোয়াট ইজ ডাটা? ডাটা ইজ ভ্যালু। এই যে ভ্যারিয়েবলটা, ওটার ভ্যালুকে আমরা বলতেছি ডাটা। ডাটা দু রকম হইতে পারে, কোয়ালিটেটিভ ডাটা, কোয়ান্টিটেটিভ ডাটা। আমার ভাই বোন 3 জন, হাসপাতালে 10 জন রুগী, ঠিক আছে, বাচ্চার আবগার স্কোর 8, পেশেন্টের জিসিএস 7/10, এইগুলা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটার মধ্যে দু রকম আছে, কন্টিনিউয়াস ডাটা, ডিসক্রিট ডাটা। কন্টিনিউয়াস ডাটা কোনটা? ওয়েট, হাইট, লেন্থ, এগুলো ফ্র্যাকশন সম্ভব। কিন্তু আমরা যদি কেউ জিজ্ঞেস করে তোমার ভাই বোন কয়জন, আমি বলবো 2.5টা, সম্ভব না। হাসপাতালে বেড কয়টা, আমরা বলবো 25.5টা, সম্ভব না। তার মানে কিছু জিনিস আছে এগুলা কন্টিনিউয়াস থাকবে, অর্থাৎ এগুলো ফ্র্যাকশন পসিবল, আর কিছু মানে নিউমেরিক্যাল ভ্যালু থাকবে। আচ্ছা, বলে দিব। একজন লিখেছেন কনফাউন্ডিং, বুঝলেন না। আমি একটু আগে বলতেছিলাম যে আপনার অবিসিটি মায়োকার্ডিয়াল ইনফেকশন তৈরি করে। অবিসিটি ইন্ডিপেন্ডেন্ট, মায়োকার্ডিয়াল ইনফেকশন ইজ দি ইফেক্ট অফ অবিসিটি, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এইটার কারণে ওটা হচ্ছে। আবার মাঝখানে আরেকজন দাঁড়ায় গেল হাইপার টেনশন। চিন্তা করে দেখেন, যিনি হাইপার টেনসিভ তার অবিসিটি হতে পারে, যে অবিস তার হাইপার টেনশন হতে পারে। আবার যার হাইপার টেনশন আছে, কোনো কারণ নাই, সে অবিস না আসে, চিকন চাকন মানুষ, কিন্তু তার হাইপার টেনশন আছে, হাইপার টেনশন আবার মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে পারে। তার একটা ট্রায়াঙ্গেল দাঁড়ায় গেল। তাহলে দুই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের মাঝামাঝি আরেকজন দাঁড়ায় গেল, সে দুজনকেই নিয়ন্ত্রণ করে। এদেরকে আমরা বলি কনফাউন্ডিং ভ্যারিয়েবল, যেখানে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের মাঝামাঝি একটা রিলেশনশিপ বা ব্রিজ তৈরি করে। তাহলে আমি কোয়ান্টিটেটিভে ছিলাম। কোয়ান্টিটেটিভ দু রকম, কন্টিনিউয়াস আর হচ্ছে ডিসক্রিট। কন্টিনিউয়াস ডাটা কোনটা? যে ডাটা কন্টিনিউয়াস, অর্থাৎ ফ্র্যাকশন পসিবল, হাইট, লেন্থ, ওয়েট, সেন্টিমিটার, মিটার, এগুলো আমরা যেগুলো মাপি। আর আরেকটা হচ্ছে ডিসক্রিট ডাটা। ডিসক্রিট ডাটা কি? ফ্যামিলি নাম্বার, নাম্বার অফ পেশেন্ট বেডস, নাম্বার অফ ডিস্ট্রিক্টস, নাম্বার অফ থানা, এগুলার ফ্র্যাকশন সম্ভব না। বাংলাদেশে 63.5টি জেলা আছে, বলার সুযোগ নেই। আপনার ভাই বোন কেন্দ্র মনে হয় 2.5টা, সম্ভব না। এগুলো ফ্র্যাকশন পসিবল না। কোয়ালিটেটিভ ডাটা কি হইতে পারে? আবার দু রকম, নমিনাল, অর্ডিনাল। অর্ডিনাল হচ্ছে ডাটা স্কোরিং করি আমরা যেভাবে, আর নমিনাল হচ্ছে নো আইডেন্টিফিকেশন, যে ওই লোকটি কালো, এই মেয়েটি লম্বা, এই ছেলেটি ফর্সা, এগুলোকে আমরা বলি কোয়ালিটেটিভ নমিনাল ডাটা। পরীক্ষায় যেটা আসে, এই যে কন্টিনিউয়াস এবং ডিসক্রিট, এটা কিন্তু পরীক্ষায় আসে, একটু নোট করে রাখেন, এটা দেওয়ার মতো প্রশ্ন। এখন আসেন আর কি কি আমরা ইউজ করি ডাটা রিলেটেড। নতুন করে এর বেশি পড়ার কিছু নাই, আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে স্যাম্পলিং এ চলে যাব। স্যাম্পলিং ভেরি ইম্পর্টেন্ট। তো আপনি যে একটা কমিউনিটির ইনফরমেশন কালেক্ট করবেন, যেই উপায়ে বা যেই পদ্ধতিতে করবেন, সেই পদ্ধতি বা উপায়ের নাম হচ্ছে স্যাম্পলিং। ডেফিনেশনটা বলা এইভাবে, ইটস দ্য sampling is the collection of data or the process of collection of units from a population. পপুলেশন কি জিনিস? পপুলেশন মানে জনসংখ্যা না, পপুলেশন মানে স্টাডি গ্রুপ। আপনি যখন আউটডোরে 10 জন রুগীর সাথে কথা বলবেন, এরা আপনার টার্গেট পপুলেশন। আপনি যখন হাসপাতালে 10টা বেডের রুগী নিয়ে আলাপ করবেন, তখন এরা হচ্ছে টার্গেট পপুলেশন। তাহলে এদেরকে আমরা যখন পড়াশোনার মধ্যে আনবো, স্টাডির মধ্যে আনবো, এদেরকে আমরা বলবো তখন স্যাম্পল ইউনিট। ঠিক আছে? তখন স্যাম্পলিং দুইভাবে করা যায়। এখান থেকে এফসিপিএস এর পড়া শুরু হয়। কিভাবে? এটা পরীক্ষা সাংঘাতিক আসে, সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, নন পারপাসিভ স্যাম্পলিং, আনবায়াস স্যাম্পলিং, প্রবাবিলিটি স্যাম্পলিং। সব এক কথা, আমি ভেঙে ভেঙে বুঝাই দিই। র্যান্ডম স্যাম্পলিং এর সিনোনিম হচ্ছে নন পারপাসিভ স্যাম্পলিং, এর সিনোনিম হচ্ছে আনবায়াসড স্যাম্পলিং, এর সিনোনিম হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। কিভাবে? মনে করেন আপনি দোতলা একটা বিল্ডিং এ দাঁড়ায় আছেন, আপনি বললেন যে আজকে আমি 100 লোককে চাকরি দিব। 100 লোককে চাকরি দিব, দেখলেন 1000 লোক এসে নিচে দাঁড়ায় আছে। খুব ভালো কথা। আপনি উপর থেকে দাঁড়ায় বললেন, যার হাত লম্বা সে সবচেয়ে হাত উপরে তুলেন। দেখা গেল অনেকেই হাত তুললো। এর মধ্যে আপনি অপু 10, 20, 30, 40 করে 100 যে তাকে তুলে ফেললেন। এইটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। বা আপনি একটা মাঠে বেড়াইতে গেছেন, গিয়ে বললেন আপনি 5 জন লোককে প্রশ্ন করবেন।
আপনার কাছে কোনো স্কেল নাই, সিলেকশন করার কোনো ক্রাইটেরিয়া নাই, তো দ্যাট ইজ আনবায়াসড। আপনি জানেন না কাকে বলবে, কে সিলেক্টেড হবে, ইউ ডোন্ট নো। দ্যাটস ওয়াই দিস ইজ কল আনবায়াসড স্যাম্পলিং। তার মানে কি, ওই মাঠের যে কারো প্রশ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য তাকে আমরা বলতেছি প্রবাবিলিটি স্যাম্পলিং। এই জন্য এটার নাম হচ্ছে নন পারপাসিভ স্যাম্পলিং, অর্থাৎ আপনি কাউকে উদ্দেশ্য করে কিছু পিক করেন নাই। তাহলে সবগুলা লাইনে আনেন, র্যান্ডম স্যাম্পলিং যেই কথা, নন পারপাসিভ স্যাম্পলিং যে কথা, এইটা অবশ্য আনবায়াস। যেহেতু আপনি খেয়াল করে যাচ্ছেন না, আপনি মাথায় কোনো গোল সেট করে নামেন নাই স্টাডি করতে, যে আমি এই রোগীকে নিয়ে যাব, এই শিশুকে নিয়ে আমি স্টাডি করব, এই জন্য এটাকে আমরা বলছি আনবায়াসড স্যাম্পলিং। তাহলে এদের মধ্যে ক্লাসিফিকেশনটা কি? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, মাল্টি স্টেজ স্যাম্পলিং, মাল্টিফেজ স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং। নামগুলা শুনেন, আমি প্রত্যেকটা এক্সপ্লেন করব। তাহলে এটার উল্টাটা এখন চিন্তা করেন, নন র্যান্ডম স্যাম্পলিং। তার মানে এটা কি বলবো, এটা পারপাসিভ স্যাম্পলিং। আপনি পারপাস ঠিক করে রাখছেন যে আজকে আমি ঢাকার মতিঝিলের 1 নম্বর ওয়ার্ডের অমুক গলির অমুক বাসার 3 নম্বর রুমের 2 জন মহিলাকে মেডিকেল এক্সামিনেশন করব। তাহলে আপনার কিন্তু গোল সেট করা। তার মানে ওই দিন ওই সময় আপনার স্টাডিতে অন্য এলাকার কোনো মহিলা আসতে পারবে না। আপনি ঠিক করলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ওয়ার্ডের 2 নম্বর রোগীটাকে আমি আজকে টেস্ট করব। তার মানে আপনার অন্য ওয়ার্ডের কোনো রোগীর সিলেক্টেড হওয়ার চান্স নাই। তাহলে দিস ইজ কল্ড পারপাসিভ স্যাম্পলিং। আপনি পারপাস ঠিক করে রাখছেন। এটা বায়াসড স্যাম্পলিং। যেহেতু আপনি এক্সামিনার বা আপনি ডাটা কালেক্টর, আপনি এখানে বায়াসড হয়ে আছেন, আপনি আগে থেকে জানেন যে আমি এটা করব। এবং একে অবশ্যই বলতে হবে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, কারণ তার সিলেক্টেড হওয়ার চান্স অন্যদের নাই, শুধু এর আছে। তাহলে এদের মধ্যে কারা কারা? কনভেনিয়েন্ট স্যাম্পলিং, জাজমেন্ট স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, খুব ইন্টারেস্টিং একটা স্যাম্পলিং আছে, সেটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। আমি সবগুলো আস্তে আস্তে এক্সপ্লেন করে দিব। খোদা, তাপমাত্রা তো আরো কমতেছে দেখি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যদি বুঝতে পারি, তাহলে আমি একবার রিপিট করি। আমরা স্যাম্পলিং কালেকশন একদম করে চলে যাচ্ছি। টাইপস অফ স্যাম্পলিং, 2 টাইপস। একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, নন পারপাসিভ, আনবায়াসড, প্রবাবিলিটি, সব এক লাইনে, মানে প্রত্যেকটা স্যাম্পল ইউনিটের সিলেক্টেড হওয়ার সুযোগ থাকবে। আর নন র্যান্ডম স্যাম্পলিং যে কথা, নন প্রবাবিলিটি স্যাম্পল যে কথা, বায়াস স্যাম্পলিং একই করতে, অর্থাৎ আপনার ইচ্ছাধীন যারা স্যাম্পল কালেক্টেড হবে। এখন আসেন সবচেয়ে বেশি পরীক্ষায় যেগুলো আসে, আমি বারবার আলাপ করবো এটা নিয়ে, র্যান্ডম স্যাম্পলিং বা প্রবাবিলিটি স্যাম্পলিং। সহজ কথায় বললে 100 জন লোক স্টাডি পপুলেশন, 100 জনেরই সিলেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে এটা কখন করতে পারবেন আপনি? গ্রুপটা যদি ছোট হয়, তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর শর্ত হচ্ছে স্মল গ্রুপ থাকতে হবে, হোমোজিনাস পপুলেশন থাকতে হবে। আপনি চিন্তা করলেন যে 4 জন লোকের আমি টিউবারকুলোসিস পরীক্ষা করব, তাহলে লোক বলতে আমরা মিডল এজড অ্যাডাল্ট মেল পার্সনকে বুঝাচ্ছি মনে করেন। তাহলে আপনার 100 জনের একটা গ্রুপের মধ্যে দেখা গেল 40টা বাচ্চা, 20 জন প্রেগনেন্ট, 10 জন পুরুষ, 3 জন বৃদ্ধা। তাহলে এটা হোমোজিনাস হবে না, এটা হেটেরোজিনাস গ্রুপ। হোমোজিনাস বলতে অ্যাভারেজ 100 জন পুরুষ লোক যদি থাকে, ওই গ্রুপটাই আপনি র্যান্ডমাইজ স্যাম্পলিং করতে পারবেন। তাহলে এখানে আপনি কিভাবে কাজ করবেন? স্যাম্পল টেকনিক। এখানে তোলার সিস্টেম হচ্ছে লটারি সিস্টেম। লটারি করবেন যে আমি 10 জন টোকেন তুলেন, 10 জন টোকেন নিলেন, বাস। এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। যে কেউ সিলেক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে। কুইজ আমরা যেভাবে করি বা র্যাফেল ড্রতে আমরা যেভাবে করি, যে কারো জয়ী হওয়ার সম্ভাবনা থাকে, এটাকে আমরা বলি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তাহলে অ্যাডভান্টেজ কি? এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কোনো বায়াসনেস হবে না। যে কারো 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 10 নম্বর সিলেক্টেড হওয়ার সুযোগ থাকবে। অ্যালাউস এস্টিমেশন অফ এরর, এখানে এরর কালেকশন করা যাবে। অথেন্টিক। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এটা এক্সপেন্সিভ, ইনকনভিনিয়েন্ট, অনেক টাইম লাগবে, এবং প্রবলেমেটিক। প্রবলেমেটিক কেন? একে নিলাম, ও মন খারাপ করলো, ওকে নিলাম, ও মন খারাপ করলো, এই ধরনের সিস্টেম আছে। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম আর কি। টেকনিক্যালি স্কিল পারসন লাগবে। গেল। তাহলে আমি এখন কি পড়তেছি একটু মাথায় ঢোকানোর চেষ্টা। পড়াশোনা এখন আস্তে আস্তে গোলমাল হওয়া শুরু করতেছে সবার, আমি জানি। তারপর একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমরা এখন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং নিয়ে আলাপ করলাম। এরা সবাই হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, যে কারো সিলেক্টেড হওয়ার সুযোগ থাকবে। সিস্টেমেটিক স্যাম্পলিং কি জিনিস?
applied when the complete list of population is available, population a large scattered and not homogeneous sampling interval for identify. এটা খুব সুন্দর একটা সিস্টেম, অল্প কথায় বুঝাই দিই। সিস্টেমেটিক স্যাম্পলিং, মনে করেন আপনার উপজেলায় 5 লক্ষ মানুষ আছে, আপনাকে ডিজি হেলথ থেকে ফোন দিয়ে বলল এই 5 লাখ লোকের মধ্যে বর্তমান করোনা পরিস্থিতিতে আপনি 10 জন করোনা আক্রান্ত রোগী খুঁজে বাইর করেন। এখন করোনারও তো রোগী তো আমরা জানি যে সবাই সবাই জেনে যায় কন্টেজিয়াস ডিজিজ, অন্য একটা ডিজিজ চিন্তা করেন। বললো যে এই 5 লক্ষ রোগীর মধ্যে আপনি আমাকে 100 হাইপার টেনশন যুক্ত রোগী খুঁজে বাইর করেন। আপনাকে দায়িত্ব দেওয়া হলো, এখন আপনি কি করে করবেন? আপনার তো মাথা গরম, 5 লাখ লোকের সাথে আমি কথা বলবো কি করে? তাহলে আপনি কি করলেন? আপনি আপনার উপজেলা মনে করেন 10টা ইউনিয়ন, 10টা ইউনিয়নে আপনি চিন্তা করে দেখলেন প্রত্যেক ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে 2 জন লোক নিবেন। চিন্তা করে দেখেন আমি কি বলি। আপনার পপুলেশন অনেক বড়, এই এত পপুলেশনে স্টাডি করা আপনার সম্ভব না। আপনি সিস্টেম করলেন যে আমার প্রতি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 2 জন পুরুষ ব্যক্তিকে আমি পিক করব। তাহলে মনে করেন আমার 10টা ইউনিয়ন আছে, মোমরদিয়ার 2 জন, চান্দপুরের 2 জন, আচমিতার 2 জন, লোহাজুরির 2 জন, এরকম করে আমার ইউনিয়নের 10টা ইউনিয়ন থেকে 20 জন লোককে আমি পিক করলাম। সে 20 জনের ডাটা আমি কালেক্ট করলাম। খেয়াল করে দেখেন প্রত্যেকটা ইউনিয়নের এই যে 2 জন আমি পিক করলাম, এরা কিন্তু র্যান্ডম, আমি জানি না এই 2 জনকে, ইভেন আমি এটাও জানি না এই 2 জন কি হাইপারটেনশন আছে না নাই। তাইলে এরা কিন্তু র্যান্ডম কালেকশনই হইল, কিন্তু আপনি একটা সিস্টেম সেট করে রাখছেন। দ্যাটস ওয়াই দিস ইজ কল সিস্টেম্যাটিক স্যাম্পলিং। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটাও এক ধরনের র্যান্ডম স্যাম্পলিং, কিন্তু পপুলেশন অনেক বড় হওয়ার কারণে ইউ হ্যাভ ডেভেলপড আ সিস্টেম অফ স্যাম্পলিং। অ্যাডভান্টেজ কি? সুবিধা হইল কি আপনি বিশাল একটা পপুলেশন থেকে আপনি একটা ডাটা কালেকশন করতে পারছেন। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং কি জিনিস? স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হচ্ছে গ্রুপে গ্রুপে ভাগ করে ফেলেন। একই এক্সাম্পলে আসি, ডিজি হেলথ বলল যে এই কমিউনিটির সবার প্রেশার কালেকশন করো, হাইপার টেনশন কার কার হচ্ছে তুমি প্রিভ্যালেন্স কারেকশন করো। তখন আপনি কি করলেন? আপনার বিশাল সময় নিয়ে আপনার বাহিনী নিয়ে কমিউনিটিতে চলে গেলেন, ঘোষণা দিয়ে দিলেন যে সকল 50-এর নিচের লোকজন একদিকে যান, সকাল 50 ঊর্ধ্ব লোক আরেকদিকে যান, 50-এর নিচের লোকজন 3 ভাগে ভাগ হন, নারী পুরুষ বাচ্চা। 50-এর ঊর্ধ্ব যারা ভাগ হয়ে যান, পুরুষ এবং নারী। এইভাবে ভাগ হয়ে যাওয়ার পরে আপনি র্যান্ডমলি সবাইকে স্টাডি করা শুরু করলেন। তাহলে আপনি কিন্তু আপনার পপুলেশন যেটা কিনা অনেক বড়, যেটা কিনা হেটারোজিনাস পপুলেশন, পুরুষ নারী বাচ্চা সবাই আছে, বয়সের তারতম্য আছে, এদেরকে স্ট্র্যাটিফিকেশন ধাপে ধাপে বক্স করে করে ক্লাস করে করে স্ট্র্যাটিফিকেশন করে করে র্যান্ডম ট্রায়ালে চলে গেলেন। এদেরকে আমরা বলবো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। আর কি হইতে পারে? মাল্টি স্টেজ স্যাম্পলিং। প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটা চিঠি দিল বা আপনার মন্ত্রণালয় থেকে একটা চিঠি দিয়ে বলল যে একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত কোন কোন বাচ্চার কোন কোন অ্যাডাল্টের কৃমি হয় আপনারা ডাটা দেন। তখন আপনি কি করবেন? আপনি মনে করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একেবারে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বা ডাক্তার বা আপনি রিসার্চার, তা আপনি তো ইউনিয়নে আসবেন না। আপনি ডাটা কালেকশন সেন্ড করবেন হচ্ছে ডিভিশনে, ডিভিশন বলবে জেলাকে দিতে, জেলা বলবে থানাকে, থানা বলবে ইউনিয়নকে, ইউনিয়ন বলবে কমিউনিটিকে, কমিউনিটি বলবে গ্রামকে। এই যে ধাপে 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 স্যাম্পলিং কালেকশন হবে, দিস ইজ কল্ড মাল্টি স্টেজ স্যাম্পলিং। এখানে কিন্তু আপনি ঠিক করে দেন নাই যে জেলা থেকে কাকে, ঢাকা সিটি থেকে কাকে তুলবো, ওই জেলা থেকে কাকে তুলবো। এই যে ধাপে ধাপে আমি স্যাম্পলিং করছি, র্যান্ডম স্যাম্পলিং লটারির মাধ্যমে, দিস ইজ কল্ড মাল্টি স্টেজ স্যাম্পলিং। একটু গরম হয়ে যাচ্ছে আমি জানি, তারপরেও একটু ইজি করার চেষ্টা করতেছি। তাহলে মাল্টি স্টেজ স্যাম্পলিংটা বুঝতে পারছেন আশা করি। আমি যদি পুরা নেশনকে কম্প্রোমাইজ মানে কনভিন্স করতে চাই, আমি পারবো না। তাহলে আমি কি করলাম? আমার ক্লাসিফিকেশন বা আমার ডাটা কালেকশনের সুবিধার্থে সিটি কর্পোরেশন থেকে 10 জন, জেলা থেকে র্যান্ডমলি ধরে নিয়ে আসলাম 10 জন, উপজেলা থেকে র্যান্ডম 10 জন, জেলা থেকে ইউনিয়ন থেকে র্যান্ডম 10 জন, গ্রাম থেকে র্যান্ডম 10 জন আমি তুলে নিয়ে আসলাম। ওরা হচ্ছে পুরো কমিউনিটির একটা প্রেজেন্টেশন। দিস ইজ মাল্টি স্টেজ স্যাম্পলিং। আরেকটা হইতে পারে ক্লাস্টার স্যাম্পলিং। এটা কিরকম? খুব সহজে বুঝাই দিই। মনে করেন আমরা বাংলাদেশ কিন্তু পোলিও মুক্ত অনেক বছর, দুঃখজনক হলো সত্যি,
পাকিস্তান এবং ইন্ডিয়া এবং মায়ানমার তিনটাতেই পোলিও আছে, আমরা পোলিও নাই, পোলিও মুক্ত। ব্যাটারা কিছু ইনফিলট্রেশন করে দেওয়ার কারণে এবং রিসেন্টলি রোহিঙ্গারা চলে আসছে, রোহিঙ্গাদের মধ্যে কিছু পোলিও পেশেন্ট পাওয়া গেছে। তো আমাদের কাছে মনে করেন একটা রিসার্চের দায়িত্ব দেওয়া হইলো যে রোহিঙ্গাদের মধ্যে বাচ্চাদের মধ্যে কতগুলো পোলিও রোগী খুঁজে বের করেন। এত বড় কমিউনিটি, এদেরকে আপনি কিভাবে স্টাডি করবেন? এইখানে আমরা যেটা করবো, আমরা ক্লাস্টার স্যাম্পলিং করব। ক্লাস্টার স্যাম্পলিং মানে কি, আপনি রোহিঙ্গার বাসাঞ্চরে বা যেখানেই গেলেন, কুতুপালং বা যে কোনো একটা ক্যাম্পে গিয়ে আপনি বললেন যে এই 100 গজে যে কয়টা বাচ্চা আছে, এই 100 গজে সবগুলা বাচ্চাকে আপাতত একটা একটা রুমের মধ্যে নিয়ে আসো। তাহলে আমি একটা গ্রুপ করে একটা দলা তুলে নিয়ে আসলাম, একটা ক্লাস্টার আমি তুলে নিয়ে আসলাম। তখন আমি কি করলাম, ওই ক্লাস্টারে কয়টা বাচ্চা পজিটিভ, সেই ক্লাস্টারের বাচ্চাগুলোকে আমি কাউন্ট করলাম যে 100টা বাচ্চা আমি পিক করলাম র্যান্ডমলি, 100টার মধ্যে 3 জন পাওয়া গেল। তখন আমি হিসাব করলাম যে হ্যাঁ, 100টার মধ্যে যদি 3 জন পাই, তাহলে আমি আনুমানিক এই রোহিঙ্গা ক্যাম্পে কতগুলা বাচ্চা আছে সেটা আপনাকে একটা প্রেজেন্টেশন দিবে। যে আনুমানিক মনে করেন 10,000 বাচ্চা আছে, তাহলে 100 জনের যদি 3 জন হয়, 10,000-এ হবে 300 জন। তাহলে আপনি একটা ডাটা তৈরি করে ফেললেন। আপনি কিন্তু 10,000 বাচ্চাকে এক্সামিন করেন নাই, আপনি একটা ক্লাস্টারকে এক্সামিন করে 10,000 বাচ্চার প্রেজেন্টেশনে চলে আসছেন। দিস ইজ কল ক্লাস্টার স্যাম্পলিং। তাহলে আমি এতক্ষণ যে স্যাম্পলিংগুলো নিয়ে আলাপ করলাম সবই হচ্ছে র্যান্ডম। এখানে কিন্তু যে স্টাডি পপুলেশন আপনি পিক করলেন, কাউকে আপনি উদ্দেশ্য করে পিক করেন নাই যে ওকেই ধরলাম ওকে নিব না, ওকেই নিলাম ওকে নিব না, এই সেক্স চলবে এই চলবে না, এই বয়স চলবে এই চলবে, ওরকম না। বাট ইউ হ্যাভ সাম ক্রাইটেরিয়া। তাহলে এই ধরনের স্টাডিতে যে কোনো পপুলেশনের এন্ট্রি হওয়ার একটা চান্স থাকবে, অর্থাৎ সকলেরই অধিভুক্ত হওয়ার সমান সুযোগ রক্ষা হবে। এই জন্য এটাকে বলা হয় র্যান্ডম স্যাম্পলিং অর আনবায়াসড স্যাম্পলিং। এখন আমরা কথা বলবো বায়াস স্যাম্পলিং বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং, অর্থাৎ উদ্দিষ্ট, যেখানে ডাটা কালেক্টর অর্থাৎ আমি আপনি রিসার্চার যেখানে তার কনভেনিয়েন্স অনুযায়ী স্টেপ নিবে। কিরকম কনভেনিয়েন্ট স্যাম্পলিং? কনভেনিয়েন্ট স্যাম্পলিংটা হচ্ছে আপনার স্টাডি পপুলেশনটা ফিক্সড, আপনার টার্গেট পপুলেশন ফিক্সড, আপনি কাদের কাদের স্টাডি করবেন ফিক্সড। যেমন আপনি ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে 2-এর অধিক বাচ্চা যারা নিয়েছে তাদের মধ্যে কপারটি কয়জন নিবে তাদের একটা স্টাডি করতে চান, তাহলে তো আপনি ফিক্সড একটা গ্রুপ যে 2 বাচ্চা বা ততোধিক বাচ্চার মায় যারা কপারটি নিচ্ছে কি নিবে না। তাহলে তো আপনি নিশ্চয় আনম্যারিড পপুলেশনের কাছে যাবেন না, আপনি নিশ্চয় হিস্টেরেক্টমি করা একজন মহিলার কাছে যাবেন না, আপনি নিশ্চয় নিউলি ম্যারিড মহিলার কাছে যাবেন না, আপনি এক বাচ্চার মায়ের কাছেও যাবেন না। আপনি যাবেন স্পেসিফিক্যালি 2 বাচ্চার মা যিনি কিনা কপারটি নিয়েছেন অথবা নেন নাই। তাহলে আপনি কিন্তু বায়াসড। এইটাকেই আমরা বলি নন প্রবাবিলিটি স্যাম্পলিং, অর্থাৎ আপনার স্টাডিতে অন্য জেনারেল কোনো ওয়েমেনের ইনক্লুড হওয়ার কোনো সুযোগ নাই। কোটা স্যাম্পলিং হইতে পারে। কোটা স্যাম্পলিং কি জিনিস? ওই আগের হিসাবে আসেন, দোতলা থেকে আপনি বললেন আজকে সবাইকে আমি ব্লাড প্রেশার চেক করব। তাহলে যদি আপনি 10টা-15টা রোগীকে নেন তাহলে আপনার তো এটা র্যান্ডম হয়ে গেল। আপনি বললেন যে না, এই প্রেশার মাপার ক্ষেত্রে 100 জন লোককে নিব, এর মধ্যে 50% হবে শুধু মেল, 20% হবে ফিমেল, 10% হবে বাচ্চা। এইভাবে আপনি কোটা করে দিলেন, তাহলে 50% সেই পুরুষের মধ্যে 51তম পুরুষ ব্যক্তি আসতে পারবে না, এটা বায়াস হয়ে গেল। তাহলে 51তম ব্যক্তি পুরুষ ব্যক্তি এই স্টাডিতে ঢোকার কোনো চান্স থাকবে না। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কোটা স্যাম্পলিং, এবং এটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আরেকটা খুব ইন্টারেস্টিং স্যাম্পলিং বলি, সেটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। এটাও একটা বায়াসড বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এটা কিরকম? মনে করেন আমাদের কমিউনিটিতে কিন্তু এইডস পেশেন্ট আছে, আমাদের কমিউনিটিতে কিন্তু হিরোইন অ্যাডিক্টেড পেশেন্ট আছে, আমাদের কমিউনিটিতে হোমোসেক্সুয়াল পেশেন্ট আছে। তা আপনি গিয়ে কিন্তু আপনাকে একটা স্টাডি করতে বললো যে এই জনসংখ্যায় বা আমার কটিয়াদি উপজেলায় বা আমার কিশোরগঞ্জ জেলায় কতজন সমকামী আছে খুঁজে বের করেন। আপনি সমকামী খুঁজে পাবেন কোথায়? ওরা তো এসে আপনাকে ফোন দিবে না যে স্যার আমি তো সমকামী, স্যার আমার তো HIV হয়েছে, আমার স্টাডি করেন। ওরা কি বলবে? এবং আপনি ফিল্ডে গেলেও কাউকে পাবেন না, ওরকম কোনো এলাকা নাই, কারণ আমার আপনার মধ্যেই এরা লুকায় আছে। তাইলে আপনি এদেরকে কিভাবে খুঁজে বের করবেন? এদেরকে খুঁজে বের করার টেকনিকটা হচ্ছে স্নোবল টেকনিক। বিদেশের ছবিগুলোতে দেখবেন, আমার এখনো স্নোবল ছোড়াছুরির সুযোগ হয় নাই। স্নোবল ছোড়াছুরির ব্যাপার, একবার এক গুচ্ছ বাচ্চা উইন্টার সিজনে যখন স্নোবল বানায়, একজন আরেকজনকে মারে। শুরুতে কেউ কাউকে মারে না, সবাই চুপচাপ আছে। যখন একজন আরেকজনকে মারে
তখন এ ওরে মারলে ও এরে মারে, এ ওরে মারে, ও ওরে মারে, পুরো এলাকা শুরু হয়ে যায়। ঠিক আমরা যখন পুকুরে গোসল করতাম ছোটবেলায়, একজন আরেকজনকে পানি ছিটালে পুরা পুরা মানে পুকুরের সবাই পানি ছিটানো শুরু করতো। এক্স্যাক্টলি এই টেকনিকটা ইউজ করা হয় এখানে। আপনি একজন এইচআইভি পেশেন্ট বা একজন হোমোসেক্সুয়ালকে খুঁজে বের করবেন, ওরে দিয়ে বাকি জনের ইনফরমেশন কালেক্ট করবেন, ও খুঁজে বার করবেন, কারণ ও তো একা হিরোইন খায় না, ওরও তো একটা হোমোসেক্সুয়াল পার্টনার লাগে, সেও কিন্তু হোমোসেক্সুয়াল। তাহলে ও এই বাকি হোমোসেক্সুয়াল কমিউনিটির খোঁজ দিবে আপনাকে। মনে করেন আপনি প্রস্টিটিউটদের একটা স্টাডি করতে চান যে এই এলাকায় প্রস্টিটিউটদের মতো কতজন এসটিডি আছে, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল একজন প্রস্টিটিউট খুঁজে বের করতে হবে, উনি বাকি প্রস্টিটিউটদের ঠিকানা বা তাদের নো হাও আপনাকে জানাবে। তাহলে একজনকে দিয়ে যাবে বা আপনি সবাইকে ইনস্টিগেট করতে পারলেন। দিস ইজ কল্ড স্নোবল টেকনিক। স্নোবল স্যাম্পলিং কাদের করা হয়? যে পপুলেশন খুঁজে বের করা খুবই কঠিন, এই টেকনিক এভাবে ব্যবহার করা হয়। তো সুতরাং বোঝাই যাচ্ছে এটা হার্ড টু ফাইন্ড। এই কমিউনিটির ক্ষেত্রে স্পেশাল কিছু কেসে আমরা স্নোবল স্যাম্পলিং করি। এতক্ষণ ধরে কিন্তু আমি স্যাম্পলিং বলার বোঝার চেষ্টা করলাম, তাহলে দেখেন স্যাম্পলিং জিনিসটা কত কমপ্লিকেটেড। তা আশা করি বুঝতে পারছেন। স্যাম্পলিং যদি বুঝতে পারেন, বায়োস্ট্যাটের একটা প্রশ্ন আপনি পারলেন, যা লিখে দিলাম যে স্যাম্পলিং থেকে কোয়েশ্চেন হবে এফসিপিএস এর যেই ফ্যাকাল্টিরই হন, আপনাকে কিন্তু এই প্রশ্ন পারতে হবে যে প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং কোনটা কিসে কি কাজে লাগে, কার কি সমস্যা, বায়াস কে হবে না হবে একটু বুঝে যাইতে হবে। তাহলে আপনার এফসিপিএস এর 1 নাম্বার হয়ে গেল। এখন আসেন, আপনি স্টাডি করবেন, আপনার স্টাডি শুরু হচ্ছে। তো এখন আপনার স্টাডি ডিজাইন করা লাগবে, আপনার কাছে ডাটা চলে আসছে, আপনি স্যাম্পলিং ট্যাম্পলিং করলেন, ইনফরমেশন নিয়ে টেবিলের মধ্যে বসছেন, বসে দেখলেন যে দুনিয়ার পড়ালেখা এগুলো কেমনে পড়ুন, তখন আপনাকে চলে যাইতে হবে স্টাডি ডিজাইনে। এই স্টাডি ডিজাইনে এফসিপিএস এ 1 থেকে 2টা কোয়েশ্চেন আছে এবং এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। কি? সবাই শুনছেন, প্রসপেক্টিভ স্টাডি, রেট্রোস্পেক্টিভ স্টাডি, লঙ্গিচুডানাল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি। 4টা শব্দ আমি আবার বলি, যারা এফসিপিএস পরীক্ষা দিবেন এগুলা বইরা মুখস্থ করে যাইতে হবে, নাহলে সুযোগ নেই। প্রসপেক্টিভ স্টাডি কি জিনিস? তো এক্সাম্পল দিয়ে বুঝাই প্রসপেক্টিভ স্টাডিটা। আপনাকে একটা স্টাডি করতে দেওয়া হইলো, ওকে করবো, কোনো অসুবিধা নেই, পুরো বায়োস্টেট আমি আবার রিভিউ করবো, কোনো অসুবিধা নেই, নাহলে আমি জানি এটা খুব ডিফিকাল্ট, মাথায় থাকে না, তারপরে আমি আবার রিপিট করবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যে আসি প্রসপেক্টিভ স্টাডি, তাহলে কিরকম এটা প্রসপেক্টিভ স্টাডিটা? চিন্তা করি যে আমাকে একটা রিসার্চ করতে দেওয়া হইলো, ইনফরমেশন দিয়ে বললো যে অত্র এলাকায় 40 জন সিএ লাংয়ের পেশেন্ট আছে, কার্সিনোমা অফ দ্য লাংয়ের পেশেন্ট আছে, অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়াল। তাহলে এটা কি করলো, আমরা 100 জন মেল পার্সনকে দাঁড়া করাইলাম, মেল পার্সনকে দাঁড়া করানোর পরে তাদের ডাটা কালেকশন করলাম যে আপনারা কি স্মোকিং করেন, আপনারা কি স্মোকিং করেন, সবার ইনফরমেশন নেওয়া হলো যে আমি করি 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 করি। এই 100 জনের ডাটা কালেকশন করে আমি এদেরকে অবজারভেশনে রাখলাম যে আপনারা 3 মাস পরে আবার আসবেন, 6 মাস পরে আবার আসবেন, দেখবো যে কার কার কার্সিনোমা লাং হয়। তাহলে এইটাকে আমরা বলতেছি প্রসপেক্টিভ স্টাডি, অর্থাৎ আজকে থেকে সামনে সামনে গেলে, অর্থাৎ আগামী ভবিষ্যতের দিকে সামনে আগালে যেই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা যখন আমি স্টাডি করব, সেটাকে আমরা বলবো প্রসপেক্টিভ স্টাডি। বুঝে নেন কথা, আমি অ্যাপারেন্ট হেলদি ইন্ডিভিজুয়াল ধরে নিলাম, তাদেরকে অবজারভেশনে রাখলাম, ফলো আপে রাখলাম, দেখার জন্য যে কে কে কার্সিনোমা হয়, লাং ক্যান্সার কাদের কাদের হয়। তাহলে এটা সামনের দিকে গেলাম আমি, এটা প্রসপেক্টিভ স্টাডি। এটা কি? এটা রিলায়েবল, বায়াস কম। অসুবিধা কি? টাইম কনজিউমিং। আপনি 100 জন লোককে 5 বছর ফলো আপ করবেন, আপনার স্টাডি করতে তাহলে কত বছর লাগবে? 5 বছর ধরে আপনি এদেরকে ফলো আপে রাখবেন, আপনারা কাজ নাই বুঝি? তার মানে এটা একটা ডিসঅ্যাডভান্টেজাস। ড্রপ আউট অনেক, 100 জনকে আপনার সাথে বসে থাকবে, কিছু বিদেশ যাবে, কিছু মরে যাবে, কিছু অন্য কারণে আপনার কাছ থেকে দূরে চলে যাবে। তার প্রসপেক্টিভ স্টাডি হলো বর্তমান থেকে সামনে আগায় যে স্টাডি আমরা করে যাব। তাহলে উল্টাটা কি? রেট্রোস্পেক্টিভ স্টাডি। আপনি কজে গেলেন, আপনি এফেক্টে চলে গেলেন, আপনি এই এলাকায় ক্যান্সার রোগী নিয়ে চলে আসলেন, সব 100 জন ক্যান্সার রোগীকে নিয়ে স্টাডি শুরু করছেন যে তোমার তো ক্যান্সার হয়েছে, তুমি কি সিগারেট খাইছো? জি স্যার খাইছি। আপনি কি সিগারেট খাইছেন? না খাই নাই। আপনি খাইছেন? খাইছি। তার মানে আপনি ইফেক্ট থেকে ব্যাকে যদি যান যে কে কে সিগারেট খেয়েছে, পেছনে আপনি স্টাডি করবেন, উল্টা দিকে।
আজকে ক্যান্সার হয়ে গেছে, পিছনে গত 10 বছরে সে সিগারেট খাইছে কিনা, এই স্টাডি যখন করবেন তখন এটাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড লুকিং স্টাডি, পেছনের দিকে স্টাডি, অথবা রেট্রোস্পেক্টিভ স্টাডি। রেট্রোস্পেক্টিভ হয় না, কাজ নাই যখন আমরা গালে হাত দিয়ে চিন্তা করি না, মেডিকেলে 4th ইয়ারে আমরা একটা সিঙ্গারা খাইছিলাম, 5th ইয়ারে কক্সবাজার বেড়াইতে গেছিলাম, ইন্টার্নশিপে একটা প্রোগ্রাম করছিলাম, আর এখন আহাহারি কি করলাম জীবনে। এই আহাহারি কি করলাম জীবনের মানে হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্টাডি। আর এফসিপিএস পাশ করে ফাটায় ফেলাবো, এই চিন্তাটা হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি। ঠিক আছে, তাহলে প্রসপেক্টিভ রেট্রোস্পেক্টিভ বোঝা গেছে। তাহলে রেট্রোস্পেক্টিভ স্টাডির সুবিধা কি? কুইক রেজাল্ট। আপনার হাতে রেজাল্ট আছে, আপনি পিছনে কজ ঠাস 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 জিজ্ঞেস করে ফেলবেন, অলরেডি ইফেক্ট আপনার সামনে। ক্যান্সার হওয়া পেশেন্টগুলো চোখের সামনে বসে আছে, তাহলে আপনার ইফেক্ট তো হাতেই, খুব তাড়াতাড়ি করতে পারবো, ওদেরকে জিজ্ঞেস করলেই তাদের কজ বোঝা যাবে। লেস টাইম কনজিউমিং, লেস এক্সপেন্সিভ। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ এখানে বায়াস হবে প্রচুর। একজন সিগারেট খায় নাই, কিন্তু সে মনে করবে যে হ্যাঁ আমি তো মনে হয় রে 2 মাস খাইছিলাম সিগারেট, কিন্তু 2 মাসের সিগারেট খাওয়া তার কার্সিনোমা হয় নাই। তো আপনার স্টাডিতে ঢুকে যাবে সে যে হ্যাঁ ওই স্মোকিং এর কারণে আপনার ক্যান্সার হয়েছে। তাহলে এই ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ স্টাডির বায়াসটা খুব বেশি। গেল দুইটা, মাথা থেকে ভালো করে ঢুকায় ফেলেন যে প্রসপেক্টিভ স্টাডি হচ্ছে ফ্রম কজ টু এফেক্ট, ফরওয়ার্ড লুকিং, লং ডিউরেশন। রেট্রোস্পেক্টিভ স্টাডি হচ্ছে আজকে আমি ইফেক্ট নিয়ে বসে আছি, পিছনের কজ খুঁজবো। দিস ইজ রেট্রোস্পেক্টিভ, সময় কম লাগবে, বায়াস বেশি হবে। ভালো কথা। এখন আমরা আসি লঙ্গিটিউডিনাল স্টাডি। খুব সহজ। মনে করেন গত 1 বছরে বাংলাদেশে অনেক করোনা রোগী, আমি একজন করোনা রোগী, ফার্স্ট ব্যাচ, আমি সিনিয়র করোনা সিটিজেন। তাহলে আমাদের এই মার্চ মাস থেকে আগামী মার্চ মাস পর্যন্ত 1 বছরে ডাক্তারদের মধ্যে কয়জন করোনা রোগী হলো, একটা স্টাডি হইলো। কথার কথা দেখা গেল সে স্টাডিটা 3বার নেওয়া হইলো। মার্চে একবার, সেপ্টেম্বরে একবার, পরের মার্চে আর একবার। একই লোককে জিজ্ঞেস করা হলো। আমাকে মাঝে মধ্যে ডিজি হেলথ থেকে ফোন করে, আপনার তো করোনা হয়েছিল, আপনি কি সুস্থ আছেন? আল্লাম জি, মোবাইলটা যেহেতু ধরতে পারছি বা এখনো জিন্দা আছি, এভাবে তার বলি না, সুন্দর ভাষায় সাবলীল ভঙ্গিতে ভদ্রলোকের মতো বলি। তাহলে এই যে একই স্টাডি তারা 3টা জায়গায় 3বারে করলো, মাল্টিপল পয়েন্টে করলো, সামনের দিকে, দিস ইজ কল লঙ্গিটিউডিনাল স্টাডি। এখানে ফলো আপ থাকতে হবে। লঙ্গিটিউডিনাল স্টাডিতে ফলো আপ থাকবে। একটা এলাকায় 10জন মহিলাকে আপনি স্টাডি করতেছেন, যারা নতুন বিয়ে হয়েছে, নতুন ম্যারিড, নিউলি ম্যারিড 10জন মহিলাকে আপনি স্টাডিতে রাখলেন যে এরা 2 বছরের মধ্যে প্রেগনেন্সিতে যায় কিনা। তাহলে আপনাকে খোঁজ নিতে হবে মোটামুটি 2-3 মাস পর পর একবার, যে আর ইউ প্রেগনেন্ট, আর ইউ প্ল্যানিং ফর এ প্রেগনেন্সি। 3 মাস, 4 মাস, 10 মাস, 1 বছর পরে দেখলেন যে এই 10জনের মধ্যে 3জন বা 4জন প্রেগনেন্ট হয়ে গেছে। তাহলে আপনি ফলো আপ না দিলে তো বুঝতে পারবেন না। এদেরকে আমরা বলি লঙ্গিটিউডিনাল স্টাডি। গেল। বুঝতে পারলে একটু টিক ফিক দেন, লাইক টাইক দেন, না তো বুঝি না, আপনারা বুঝেন কিনা। কঠিন পড়া, অনেক কঠিন, অনেক কষ্ট করে বায়োস্ট্যাটিস্টিক্স লেকচার গুছাইতে হয়, আর যিনি পড়েন তার আরো ডিফিকাল্ট। যারা বুঝার চেষ্টা করতেছেন, বুঝছেন কিনা আমাকে একটু বলেন। যদি লাইক টাইক না দেন বুঝবো হয় ক্লাস দেখতেছেন না নয় মরে টরে গেছেন। ভাই ক্লাসের মধ্যে মরে গেলে বিপদ। আচ্ছা, এখন গেল, ওকে ফাইন, ক্রস সেকশনাল স্টাডিতে আসেন। ক্রস সেকশনাল স্টাডিটা কি? মনে করেন আপনার বাড়ি হলো বাংলাদেশের চিটাগংয়ে, চিটাগং বলা যাবে না, দুঃখিত, চট্টগ্রামে। তা আপনাকে হঠাৎ করে পোস্টিং দিয়ে পাঠালো কিশোরগঞ্জে। জয়েন করলেন, জয়েন করার দিন বললো তুমি অমুক ইউনিয়নে গিয়ে দেখো। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝে নেন, চিটাগংয়ের চট্টগ্রামের একজন চিকিৎসক পদায়িত হইল কিশোরগঞ্জে। তাকে বলা হইলো কিশোরগঞ্জে প্রত্যন্ত একটি গ্রামে গিয়ে কয়জন কুষ্ঠরোগী আছে তা স্টাডি করার জন্য। তাহলে আপনি তো কোহোর্ট এখন আলাপ করি নাই, হ্যাঁ গ্রুপে থাকবে, কোহোর্ট এখন আলাপ করি নাই, কোহোর্ট আলাপ করব। বুঝে নেন কথা। তাহলে এই যে আপনি হঠাৎ করে একটা জায়গায় এসে একটা ইনসিডেন্সের একটা অংশে ঢুকে গেলেন, এইটাকে আমরা বলি ক্রস সেকশনাল স্টাডি। ডাটা কালেকশন করলেন অ্যাট এ টাইম, অ্যাট ওয়ান পয়েন্ট, উইদাউট এনি ফলো আপ। আপনি কিন্তু ওই এলাকার কুষ্ঠরোগী আগে ছিল কিনা জানেন না, সামনেও থাকবে কিনা তাও জানেন না। আপনি প্রিভেলেন্স অর্থাৎ এই মুহূর্তে কয়টা কুষ্ঠরোগী সেটা কালেকশনের স্টাডিতে ঢুকে গেলেন। এইটাকে আমরা বলবো ক্রস সেকশনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডি পিছনেও স্টাডি করে না, ক্রস সেকশনাল স্টাডি সামনেও স্টাডি করে না। ক্রস সেকশনাল স্টাডি করে বর্তমানে, অর্থাৎ কন্টেম্পোরারি স্টাডি। এই শব্দটা এফসিপিএস পরীক্ষায় আসে।
যে ক্রস সেকশনাল স্টাডি কি রেট্রোস্পেক্টিভ স্টাডি না প্রসপেক্টিভ স্টাডি? কোনোটাই না। আপনি এই মুহূর্তে ওই এলাকার কুষ্ঠরোগী দেখতে গেছেন, ওদের স্টাডি করবেন। পিছেও দেখার সুযোগ নেই, সামনেও দেখার সুযোগ নেই, কারণ আপনার ফলো আপ নাই। সামনে যদি দেখতে চান আপনাকে লঙ্গিটিউডনাল স্টাডিতে যেতে হবে, অথবা আপনাকে প্রসপেক্টিভ স্টাডিতে যাইতে হবে। পিছনে যদি যাইতে চান যে গত 10 বছরে কয়টা কুষ্ঠরোগী ছিল, আপনাকে রেট্রোস্পেক্টিভ স্টাডিতে যাইতে হবে। কিন্তু যদি আপনি এই মুহূর্তে কয়টা রোগী দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে ক্রস সেকশনাল স্টাডিতে। আর যদি আপনি গত 6 মাস এবং আগামী 6 মাসে কতগুলো রোগী আছে সেটা দেখতে চান, তাহলে আপনাকে যেতে হবে ফলো আপ স্টাডি, অর্থাৎ লঙ্গিটিউডনাল স্টাডিতে। এতটুকু যদি বুঝতে পারেন, বায়োস্ট্যাটিস্টিক্স ইজ গোয়িং টু বি ইজি ফর ইউ। একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে আমি বলি গুড গুড, থ্যাংক ইউ, বুঝলেই হইলো, আমি বুঝি ভালো, আপনি বুঝলেই হইলো আর কি। তাহলে আবার চিন্তা করেন, আপনি অনেক দিন ধরে দেখতে চান প্রসপেক্টিভ স্টাডি, অনেক দিনের পিছনের ঘটনা ঘটে গেছে, পিছনে খুঁজতে চান রেট্রোস্পেক্টিভ স্টাডি। একই ঘটনা 6 মাস 7 মাস দেখতে চান, ফলো আপ করবেন লঙ্গিটিউডনাল স্টাডি। আর কিছুই দেখবেন না, হুট করে ঢুকে গেলে সাই করে ইনফরমেশন তুলে নিয়ে এসে স্টাডি করবেন ক্রস সেকশনাল স্টাডি। শেষ। এটা যদি বুঝতে পারেন, খেলা শেষ। আমি ভাবছিলাম বোর্ডে লেখালেখি করব, বোর্ডে লেখালেখি করলে আপনাদের কনসেন্ট্রেশন লস হবে, তখন দেখা যাবে যে আর মনে নেই ক্রস সেকশনাল, আর এগুলো মনে নেই। আচ্ছা, এখন আসেন আমরা স্টাডি ডিজাইনের ক্লাসিফিকেশনে চলে যাব। বুঝে নেন, এখন কিন্তু আরো কঠিন টপিক, এবং বায়োস্ট্যাটের খুব জরুরি জায়গার খুব জ্ঞানজামের মধ্যে এখন আমরা ঢুকবো। ঠিক আছে, ওকে, ভালো। আপনি এতক্ষণ ধরে, আপনি মানে আমি, আপনি, রিসার্চার, এক্সামিনার, ডক্টর, হুএভার, এখানে আমি আপনি মানে বুঝাচ্ছি যিনি স্টাডি করবেন, রিসার্চার, যে স্ট্যাটিস্টিশিয়ান, তার কথা বলছি। আপনি কোনো একটা স্টাডি এতক্ষণ পর্যন্ত নিজে করেন নাই, ঘটনাগুলো ঘটে গেছে, টিবি হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, আপনি শুধু ইনফরমেশনটা নিয়ে এসে স্টাডি করছেন। বুঝেন কথাটা? রোগী যে বুড়ি খাইছে ওটাও আপনি খাওয়ান নাই, রোগীর যে ক্যান্সার হয়েছে ওটাও আপনি করেন নাই। নাথিং ইজ ডান বাই ইউ, ইউ অনলি অবজার্ভড ইট। তাহলে এই যে স্টাডিগুলা বললাম, এগুলোর নাম হচ্ছে অবজারভেশনাল স্টাডি। আমি কি পরিষ্কার কিনা? আপনি লঙ্গিটিউডনাল বলেন, রেট্রোস্পেক্টিভ বলেন, প্রসপেক্টিভ বলেন, যাই বলেন, এখানে আপনার কোনো রোল ছিল না ঘটনা ঘটার পিছনে। আপনি শুধু একজন ডাটা কালেক্টর, এক্সামিনার। সো দিস ইজ অবজারভেশনাল স্টাডি। আর যদি এমন হয় আপনি হাসপাতাল বেডে 50টা বেডের মধ্যে 50টা রোগীকে, আজকে মনে করেন করোনা ইউনিটে আপনি একজন করোনার চিকিৎসক, আপনি প্রোফাইলেকটিক্যালি সকল পেশেন্টকে আইভারমেকটিন দিলেন, দিয়ে 7 দিন পরে স্টাডি করে দেখলেন যে রোগীগুলোর রেসপন্স কিরকম। দ্যাট ইজ কল্ড এক্সপেরিমেন্টাল স্টাডি অর ইন্টারভেনশনাল স্টাডি। অর্থাৎ স্টাডি দুরকম, একটাতে আমি হাত ঢুকাবো, আরেকটাতে আমি হাত ঢুকাবো না, দূর থেকে দেখবো। দূর থেকে এতক্ষণ যা দেখছি সবই হচ্ছে অবজারভেশনাল স্টাডি অর নন ইন্টারভেনশনাল স্টাডি। আর যেটাতে আমি হাত ঢুকাবো, আমি নিজে পার্টিসিপেট করব, ওষুধ খান, আপনি এই কাজটা করেন, আপনি ওজন বাড়ান, আপনি স্মোকিং করেন, তখন আমি এদেরকে বলবো ইন্টারভেনশনাল স্টাডি অর এক্সপেরিমেন্টাল স্টাডি। তাহলে অবজারভেশনালের মধ্যে চলে আসি। অবজারভেশনাল হচ্ছে দুরকম, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল। ডেসক্রিপটিভ কোনটা? যেটা আমরা স্কুল কলেজে করে আসছি। সমাজবিদ্যা বইয়ে আমাদের বই খুলতে দিল যে এশিয়া মহাদেশের 10টি দেশ রয়েছে, 40টি দেশ রয়েছে, উহার জনসংখ্যা অমুক 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 অমুক, এই জনসংখ্যার পাশাপাশি এরা এত পার্সেন্ট শিক্ষিত। তাহলে আপনি কি পড়ছেন? আপনি একটা কেস রিপোর্ট পড়ছেন। দিস ইজ ডেসক্রিপটিভ স্টাডি। ক্রস সেকশনাল স্টাডি যেটা, আপনি গেলেন, ওই যে এলাকার কথা বললাম, কুষ্ঠরোগী কয়টা আছে, ইনফরমেশনগুলো আপনার দেওয়া আছে ওখানে, স্বাস্থ্যকর্মীর কাছে ইনফরমেশনগুলো দেওয়া আছে। আপনি একজন ডক্টর, পিসিএস অফিসার, আপনি গিয়ে স্টাডি করতে বসছেন। হ্যাঁ, আচ্ছা, এই গ্রামে 3 জন, এই গ্রামে 10 জন, এই গ্রামে 12 জন, তার মানে অলরেডি প্রডিউস ডাটা আপনার হাতে। দিস ইজ ক্রস সেকশনাল স্টাডি। এগুলো সবই হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি। অ্যানালিটিক্যাল কোনটা? কেস কন্ট্রোল স্টাডি, কোহোর্ট স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি। কেস কন্ট্রোল, কোহোর্ট নিয়ে আমি কথা এখনো বলি নাই, আমি বলবো। আর এক্সপেরিমেন্টাল স্টাডি কোনটা? একটু আগে এক্সাম্পল বললাম যে যেই কাজটায় আপনি ক্লিনিক্যাল ট্রায়াল দিলেন। ক্লিনিক্যাল ট্রায়াল আমরা দিই, ডাক্তাররা জেনে দিই না জেনে দিই। যেমন খুব কমনলি আমরা সবাই প্র্যাকটিস করছি, জ্বরের রোগী 4 দিন 5 দিন ধরে হাই গ্রেড ফিভার, ডায়াগনোসিস আসতে পারতেছেন না, মেডিসিন ওয়ার্ডে খুব কমনলি পাই 2 দিনের জ্বর, হাই ফিভার,
রোগীর কোনোভাবেই জ্বর কমে না, কি করবেন? সেফট্রাইক্সন 2 গ্রাম ওয়ান্স ডেইলি চলুক, প্যারাসিটামল 3 বেলা। তো এই যে আপনি একটা স্টাডি চলে গেলেন, এটাও কিন্তু একটা কি এক্সপেরিমেন্টাল স্টাডি, যে পেশেন্ট রেসপন্স করে কিনা। দেখা গেল এরকম 10টা রোগী আপনি ভর্তি দিলেন, 10টা জনকে সেফট্রাক্সন দিলেন, ইন্টার্নশিপের কথা বলতেছে। দিস ইজ অলসো এ স্টাডি, বিকজ আপনি জানেন না, আপনি এম্পিরিক্যালি সেফট্রাক্সন দিচ্ছেন। তো এখন দেখা গেল 10 জনের মধ্যে 4 জনের জ্বর নেমে গেল, 3 জনের জ্বর একই জায়গায় থাকলো, 2 জনের জ্বর বেড়ে গেল। ওই 2 জনের জ্বর কমানোর জন্য প্রফেসর এসে রাউন্ডে বললো সেফট্রাক্সন বন্ধ করো, মেরোপেনাম দাও। হ্যাঁ, তাইলে আরেকটা স্টাডিতে চলে গেল ডাক্তার সাহেব, প্রফেসর আরেকটা স্টাডিতে চলে গেল, ইফেক্ট অফ মেরোপেনাম অন দোজ আনডায়াগনোজড পেশেন্টস। তো এইখানে আপনি ডাইরেক্ট ঢুকে যাচ্ছেন, তো পেশেন্টকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতেছেন আপনার থিসিস, আপনার থিওরি। দিস ইজ এক্সপেরিমেন্টাল স্টাডি। বাস হয়ে গেল। তাহলে এতটুকু যদি বুঝতে পারেন আমাদের তো অনেকটুকু কাজ হয়ে গেল। তাহলে অবজারভেশনাল স্টাডি আমরা মোটামুটি পড়ে ফেলছি। আমাদের 2টা জিনিস পড়া বাকি, আমরা এই 2টা জিনিস এখন পড়ব, কেস কন্ট্রোল স্টাডি অ্যান্ড কোহর্ট স্টাডি। ওকে, থ্যাংক ইউ। এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এটা বুঝলে বায়োস্টেট অর্ধেক পড়া শেষ। বাকি পি ভ্যালু টি ভ্যালু আমি বুঝাই দিব, অত সমস্যা নেই। 1-1.5 ঘন্টা খরচ করেন নিজের জীবন থেকে, ইনশাল্লাহ এনার্জাইজড হয়ে পরীক্ষায় বসতে পারবেন। এফসিপিএস পাস ফেলের মালিক তো আল্লাহ। এফসিপিএস পাশের ব্যাপার একটা মজার ব্যাপার বলি, আমি যেবার ফেল করি সেবার খুবই ভালো প্রিপারেশন ছিল। তো ফেল করার পরে আমি নিজের ওই যে সিনেমায় বলে না, ক্রস সেকশনকে অ্যানালিটিক্যাল বললেন নাকি ডিসক্রিপটিভ বললেন, ক্রস সেকশনাল স্টাডি হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি, আবার ক্রস সেকশনাল স্টাডি ডিসক্রিপটিভেও আছে। এটা স্থান কাল পাত্রভাবে স্টাডি ওয়াইজ কিন্তু ভ্যারিয়েশন আছে, দুটাতেই সম্ভব। তো যে গল্পে আসতেছিলাম, তো এফসিপিএস পরীক্ষা যেবার ফেল করি, তো সেই ওই যে বাংলা সিনেমার ওমর সানির মতো, আমি ওমর সানি না, সরি এটার নাম কি, বাপ্পা রাজ, রাইট, যে আমি বিশ্বাস করি না, এইটা হতে পারে না টাইপের আর কি। তো মজার ব্যাপার হচ্ছে যেবার ফেল করলাম, 4 দিন পরীক্ষা ছিল, 3 দিন এফসিপিএস পরীক্ষা ছিল, মাঝখানে ছিল একটা শুক্রবার। সেই 4 দিনের 4 রাতেই হচ্ছে আমি বিয়ের দাওয়াতে ছিলাম। কারণ হচ্ছে আমার মনে হচ্ছিল যে আর পড়ার কিছু নাই, যাই পড়ি আমার আই ওয়াম গোইং টু ফেইল। তো ঠিক এর আগেই হচ্ছে আমার রেসিডেন্সি পাস হয়ে যায় নভেম্বরে। তো জানুয়ারি পরীক্ষায় আমি পাস করি। তো তখন মনে হচ্ছিল যে পরীক্ষা তো এমনিও হবে অমনিও হবে। মজার ব্যাপার হচ্ছে যে জামাই যার বিয়ে অ্যাটেন্ড করতে গেলাম, সেও হচ্ছে এফসিপিএস ক্যান্ডিডেট জেনারেল সার্জারি, আর জামাইয়ের বিয়েতে যে খাইতে গেলাম আমিও হচ্ছে এফসিপিএস ক্যান্ডিডেট। তো মজার ব্যাপার হচ্ছে যে রাতে রেজাল্ট হইলো সেই রাতে ওই জামাইয়ের হচ্ছে রিসেপশন। তো রিসেপশনের যে জামাইয়ের যিনি পিতা উনি হচ্ছে আমার প্রফেসর। তো প্রফেসর সাহেব আমাকে ধরে বললো কি পাস করছো? আল্লাহ জি স্যার পাস করছি। বলে বরযাত্রী তো পাস করে ফেললা কিন্তু জামাই তো পাস করতে পারলা না। তো যে জামাই সেও খুব মুষ্টে পড়ছিল, বেচারা বিয়ে টিয়ে ভালো লাগতেছে না, কেন সে এফসিবিএস ফেল করে গেছে। তো ব্যাপারটা এরকম, আমি জানি না আমি কেন পাস করেছি, আর জামাই বেচারা খুব ভালো পরীক্ষা দিচ্ছে, সেও জানে না সে কেন ফেল করে গেছে। তো দ্যাটস দ্য রিজন যে আমাদের ছোট 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 ব্যাপারগুলো হচ্ছে এফসিপিএস এ খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা একটু মাথায় রাখতে হবে, মাথা ঠান্ডা করে পড়বেন, হয়ে যাবে পড়াশোনা। আচ্ছা, মাথা ঠান্ডা হয়েছে, এখন আমরা কেস কন্ট্রোল স্টাডিতে চলে যাই। উফ, ঠান্ডা অনেক। ঠিক আছে, কেস কন্ট্রোল সন্ধি বিচ্ছেদ করলে দেখা যাবে বাংলা ব্যাকরণের নীতিতে চলিত ভাষা রূপে এখানে 2টি শব্দ রয়েছে, কেস এবং কন্ট্রোল। কন্ট্রোল শব্দটা যারা বায়োকেমিস্ট্রিতে আমরা পড়াশোনা করছি সকল চিকিৎসক, আমরা কন্ট্রোল মানে জানি যেই গ্রুপ ওই ডিজিজ অথবা ওই ভ্যারিয়েবলটি ক্যারি করে না। আর কেস মানে হচ্ছে যে গ্রুপ অফ পিপলের ডিজিজটা স্টাডি আছে। আরো সহজ করে বলি, আমি 2টা গ্রুপকে এখানে কম্প্যারিজনে নামবো কেস কন্ট্রোল স্টাডিতে। কেস কন্ট্রোল স্টাডি একটা গ্রুপের মধ্যে মনে করেন হাইপারটেনশন আছে, সেই একই গ্রুপের মতো সিমিলার আরেকটা গ্রুপকে আমি কম্পেয়ার করবো যাদের মধ্যে হাইপারটেনশন নাই। এই 2 স্টাডি যখন আমরা করব এদেরকে আমরা বলবো কেস কন্ট্রোল স্টাডি। তাহলে এটা কি ধরনের স্টাডি? এটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি। অবজারভেশনাল স্টাডি করে আমরা কি দেখব? যেখানে একজন গ্রুপের এক্সপোজার পেয়েছে আর একটা গ্রুপ এক্সপোজার পায় নাই। কথা বুঝে নিয়েন, এখানে 2টা গ্রুপ আছে, কেস এবং কন্ট্রোল। 2টা গ্রুপের মধ্যেই সাব গ্রুপ আছে, কে এক্সপোজড কে নন এক্সপোজড। আরো সহজ করে বলি, স্মোকিং এর কথায় আসতেছিলাম, কার্সিনোমা অফ দ্য লাং। মনে করেন একজন পেশেন্ট স্মোকিং করলে তার লাং ক্যান্সার হইল, আরেকজন পেশেন্ট স্মোকিং করেন নাই কিন্তু তার লাং ক্যান্সার হয়ে গেছে।
তাহলে এখানে আমার লাং ক্যান্সার পেশেন্টের দুইটা গ্রুপই আছে, কিন্তু এখানে ভ্যারিয়েবল কোনটা? ভ্যারিয়েবল হচ্ছে স্মোকিংটা। তাহলে এর মধ্যে আমি যখন স্টাডি করতে যাব, খুঁজে বের করব যে কারা কারা স্মোকিং এর কারণে লাং ক্যান্সার হলো, কারো কারা নন স্মোকার হয়েও লাং ক্যান্সার হইলো। তাহলে দুটো গ্রুপ, এইদের মধ্যে যখন আমি স্টাডি গ্রুপ করব তখন তাদেরকে আমরা বলবো কেস কন্ট্রোল স্টাডি। কন্ট্রোল জেনারেল পপুলেশন থেকে নেওয়া যেতে পারে, ঠিক আছে? তো আমি যদি এখন একটা আরো সহজ এক্সাম্পল দিই, আপনি 50 জন হেলদি অ্যাডাল্টকে খুঁজে বের করলেন, এর মধ্যে 25 জন হচ্ছে গরিব, 25 জন হচ্ছে ধনী। গরিব ধনী মোটামুটি একই পর্যায়ের, এরা একসাথে বসানোর পরে দেখা গেল যে কার কার হাইপার টেনশন বেশি। তাহলে হাইপার টেনশন হচ্ছে এখানে ভ্যারিয়েবল। এফেক্টেড পার্সনগুলা একদিকে বসলো, হাইপারটেনসিভগুলা একদিকে বসাইলাম, নন হাইপারটেনসিভগুলো একদিকে বসাইলাম। তাহলে হাইপারটেনসিভের মধ্যে ধনী গরিবও ঢুকলো, নন হাইপারটেনসিভের মধ্যেও কিন্তু ধনী গরিব ঢুকে গেল। এই যে ক্লাসিফিকেশনটা আমি করে ফেললাম, এইটা হচ্ছে একটা অবজারভেশনাল স্টাডি। তাহলে আমি একদম সামারাইজ করে দিই, একটা কেস কন্ট্রোল স্টাডি হচ্ছে একটা অবজারভেশনাল স্টাডি, যেখানে ইনভেস্টিগেটর কেস সিলেক্ট করবে, অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল সিলেক্ট করবে, দুজনের মধ্যে কে কে এক্সপোজ সেটা বাইর করবে, কে কে এক্সপোজ না সেটা বাইর করবে, এবং দুজনের মধ্যে রেশিও তৈরি করবে। এইটাই হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। বুঝাই যাচ্ছে এই স্টাডিটা প্রসপেক্টিভ স্টাডি না, সামনে কি ঘটবে সেটা নিয়ে স্টাডি না। স্টাডিটা হয়েছে যারা যারা স্মোকিং করে ক্যান্সার হয়েছে, অর্থাৎ আগের ঘটনার সিকুয়েলি হিসেবে আজকে আপনার ক্যান্সার। তার মানে এটা কোন ধরনের স্টাডি? এটা রেট্রোস্পেক্টিভ স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি ইজ আ রেট্রোস্পেক্টিভ স্টাডি। ভালো কথা। আবার কেস কন্ট্রোল স্টাডির ডেফিনেশন শেষ। এখন আসেন কখন কখন আমরা কেস কন্ট্রোল স্টাডি করব। পরীক্ষায় খুবই আসে, কম মেডে এই একটা বক্সই আপনারা পড়ছেন, ডিফারেন্স বিটুইন কেস কন্ট্রোল এবং কোহর্ট, কিন্তু আসলে কেন পড়ছেন সেটা জানেন না, এটা এখন ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না। বুঝে নেন, কেস কন্ট্রোল স্টাডি আমরা করব, এক্সপোজার ডাটা ডিফিকাল্ট ওর এক্সপেন্সিভ টু গেট। এখন দেখেন বাংলাদেশের কমিউনিটিতে প্রায় ঢাকা শহরে প্রায় আমরা 3 থেকে 3.5 কোটি লোক থাকি। এখন আপনি যদি 3.5 কোটি লোকের মধ্যে 2 লাখ লোকের ইনফরমেশন নিতে চান যে এরা স্মোকার কিনা, তাহলে কিন্তু হুট করে আপনি কালেকশন করতে পারবেন না। আপনি কারোর কাছে ডাটা কালেক্ট করতে যাবেন, সে আপনাকে ইনফরমেশন দিবে না। চাকরি করতেছে, বাস স্ট্যান্ডে আছে, বাসে আছে, মোবাইল দোকানে কাজ করতেছে, ডিফিকাল্ট টু ফাইন্ড। এই ধরনের যে জায়গা, যে যে ডিজিজগুলা, সেই ডিজিজগুলা ডিফিকাল্ট এবং এক্সপেন্সিভ। আদমশুমারি করতে কিন্তু প্রায় 1 বছর সময় লাগে, রিপোর্ট রেডি করতে লাগে আরো 2 বছর। তাহলে এই ধরনের সেন্সাসগুলো আমরা কেস কন্ট্রোল দিয়ে করব। রেয়ার আর ক্রনিক ডিজিজ আর ডিজিজ উইথ লং লেটেন্ট পিরিয়ড, এইসব স্টাডি আমরা কেস কন্ট্রোল দিয়ে করতে পারি। রেয়ার ডিজিজ, কিরকম রেয়ার ডিজিজ? বইয়ে যেটা লেখা, উইলসনস ডিজিজ, এইলার ডানলস সিনড্রোম, এই ডিজিজগুলো খুবই রেয়ার। খুবই রেয়ার হওয়ার কারণে আপনার স্টাডি পপুলেশনগুলোকে আপনি অনেক দিন ধরে এদেরকে স্টাডি করার সুযোগ থাকে। কিন্তু ডায়রিয়া যদি স্টাডি করতে যান, আজ আছে কাল নাই, দেখবেন কালকে ডায়রিয়া রোগী ছিল, আজকে এর কিছুই নাই, বুঝতেই পারবো না। 3 মাস পরে ডায়রিয়া রোগীই থাকবে না। তাহলে এই ধরনের স্টাডি আমরা কেস কন্ট্রোলে করতে পারবো না। রেয়ার ডিজিজ, ক্রনিক ডিজিজ কেস কন্ট্রোলে করতে পারবো। লিটল ইজ নোন অ্যাবাউট দ্য ডিজিজ, যেই রোগ সম্পর্কে খুব কম জানা যায় সেই ডিজিজ আপনি কেস কন্ট্রোলে স্টাডি করবেন। আচ্ছা গেল, কেস কন্ট্রোলের সুবিধা কি? সুবিধা হচ্ছে কুইক, ইনএক্সপেন্সিভ, গুড ফর রেয়ার ডিজিজ, লেস ইথিক্যাল কনস্ট্রেন্ট। ডিসঅ্যাডভান্টেজ কি? এখানে বায়াস হবে, প্রচন্ড বায়াস হয় এখানে। যে ইনফরমেশন দিবে, যে কেস, যে কন্ট্রোল, তাদের মধ্যে ইনফরমেশনের অনেক ল্যাকিংস থাকে, একটুকু জানলেই আপাতত চলবে। এখন আসেন কোহর্ট স্টাডি। কোহর্ট স্টাডি কি? সামনের দিকে স্টাডি। এতক্ষণ আমরা পিছনের দিকে স্টাডি করছি, এখন আমরা সামনের স্টাডিটা করব, প্রসপেক্টিভ স্টাডি। তাহলে কোহর্ট স্টাডির আরেক নাম হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি। তো কোহর্ট আগে কি শব্দটা বুঝে নিই। কোহর্ট ইজ আ গ্রুপ অফ পিপল হ্যাভিং সিমিলার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এক্সপোজ টু সিমিলার টাইপ অফ এনভায়রনমেন্ট ফর এ প্রলং পিরিয়ড। মনে করেন আমাদের এই হেলথ কমপ্লেক্সে, আমার এই কোয়ার্টারে আমরা 9 জন মেল ফিজিশিয়ান থাকি। আজকে প্রচন্ড ঠান্ডা, আমার হাত পা অলরেডি জমে যাচ্ছে, তারপরে দেখা গেছে আমি কথা বলতে পারতেছি। তাহলে 9 জন চিকিৎসক একই এনভায়রনমেন্টে আমরা কোল্ডে এক্সপোজড, কিন্তু কেউ কাশি দিচ্ছে, কেউ কাশি দিচ্ছে না। তাহলে আমরা একটা কোহর্ট, আমরা একই এইজের একটা জবে আছি, আমরা একটা গ্রুপ, সিমিলার এনভায়রনমেন্টে আমরা এক্সপোজড, একই রকম বেতন পাই, একই খাওয়া দাওয়া করি, আমরা একই রকমের টেম্পারেচারে এক্সপোজড, কিন্তু কারো আউটকাম
কারো কারো আউটকাম এক, কারো কারো আউটকাম অন্যরকম, কেউ কাশি দিচ্ছে, কেউ কাশি দিচ্ছে না, তাহলে উই আর এ কোহর্ট। ঠিক আছে, তাহলে এই কোহর্টদের মধ্যে আমি যখন স্টাডি করব, স্টাডিটা সামনের দিকে স্টাডি হবে। এরকম একটা স্টাডি বলি, কিরকম? মনে করেন young female lady doctors, newly married young lady doctors who are taking oral contraceptive pills, developing hypertension। তার মানে এটা হাইলি স্পেশালাইজড একটা গ্রুপ। এক তো ডাক্তার হইতে হবে, ইয়াং লেডি হইতে হবে, নিউলি ম্যারিড হইতে হবে, ওসিপি টেকার হইতে হবে। এই 4 ক্রাইটেরিয়া ফিল আপ করা একটা ছোট্ট গ্রুপ, এদেরকে বলবো কোহর্ট। ওদের মধ্যে স্টাডি করে দেখব কাদের কাদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। তাহলে সেটাকে আপনি এখন পাবেন? মোটেও পাবেন না। এই স্টাডিটা করার জন্য আপনি সেই ফিমেলদেরকে 10 বছরের একটা অবজারভেশনে থাকা লাগবে। তাহলে আমরা বলতে পারি যে মিসেস এক্স, মিসেস ওয়াই, মিসেস জেড, এরকম করে 10 জন ফিমেল ডক্টর যারা 1 বছরের মধ্যে বিয়ে হয়েছে, ওসিপি টেকিং করা শুরু করলো, এরা স্ট্রেসে থাকে, আপনি এদেরকে একটা ডাটা এন্ট্রি করে নিলেন যে আপনারা নিয়মিত যোগাযোগ রাখবেন আমার সাথে, আমি একজন ডাটা কালেক্টর, অ্যানালাইজার, আমি আপনাদেরকে 10 বছর পরে স্টাডি করব যে আপনারা কে কে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করছেন। তাহলে এই যে কোহর্ট, সিমিলার গ্রুপ অফ পিপল, সিমিলার প্রফেশন, সিমিলার এজ, সিমিলার এক্সপোজার টু ওসিপি, কারা কারা ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করলো, দিস স্টাডি ইজ কল্ড কোহর্ট স্টাডি। তো বোঝাই যাচ্ছে, এটা তো পিছনে যাচ্ছি না, আমরা সামনে দেখবো যে তারা কে কে ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করলো। দিস ইজ কল্ড কোহর্ট স্টাডি। তাহলে এখানে দুটা গ্রুপ থাকলো, এক্সপোজড গ্রুপ, নন এক্সপোজড গ্রুপ। এক্সপোজড গ্রুপ কারা? এই লেডিরা যারা ওসিপি নিচ্ছে তারা এক্সপোজড, লেডিরা যারা ওসিপি নিল না তারা আনএক্সপোজড। তাহলে আনএক্সপোজ যারা, তাদেরকে ব্রেস্ট ক্যান্সার হতে পারে না? অফকোর্স পারে। আবার যারা এক্সপোজ, তারা কি সবাই ব্রেস্ট ক্যান্সার হবে? নো, কারো কারো হবে। তার মানে এখানেও দুটা গ্রুপ, এক্সপোজড এর মধ্যে এফেক্টেড, নন এফেক্টেড, নন এক্সপোজড এর মধ্যে এফেক্টেড, নন এফেক্টেড। এই 4 গ্রুপের যখন আমরা সিমুলেশন ডাটা কালেকশন করব, দিস ইজ কল্ড কোহর্ট স্টাডি। আমি যদি খুব কঠিন হয়ে যাই, কেউ কমেন্ট করেন যে বুঝতে পারেন না, আবার বুঝাই দিব। খালি একটা সহজ কথা বলে দিই, কোহর্ট স্টাডিটা হচ্ছে সামনের দিকে আগাবো। কোহর্ট গ্রুপটা হচ্ছে একটা স্পেসিফিক স্পেশাল পপুলেশন গ্রুপ যারা একই রকম ক্যারেক্টারিস্টিক্স বিয়ার করে। আর কেস কন্ট্রোলের ক্ষেত্রে আমরা দুই আলাদা গ্রুপের মধ্যে এক্সপোজ, নন এক্সপোজ গ্রুপকে কম্বিনেশন করে ইফেক্ট টু কজে ব্যাক করব। কোহর্ট স্টাডিতে আমরা আজকে থেকে কজ শুরু, এফেক্ট সামনে কি হচ্ছে সেটা দেখে নিব। দিস ইজ দ্য ডিফারেন্স। আশা করি বুঝতে পারছেন। এই ডিফারেন্সটা যদি বুঝে ফেলেন, কেস কন্ট্রোল মোটামুটি পড়া শেষ, ক্রস সেকশনাল স্টাডি পড়া হয়ে গেছে। আরসিটি নিয়ে অল্প কথা বলবো। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, আরসিটি, ক্লিনিক্যাল ট্রায়াল যেটাকে বলি। আরসিটি পুরো পৃথিবীতেই আচ্ছা, আরেকবার রিপিট করার চেষ্টা করব। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল নিয়ে আলাপ করি। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল নিয়ে বেশি পরীক্ষায় আসার সুযোগ নাই, একটু জেনে রাখা ভালো যে গোল্ড স্ট্যান্ডার্ড ইজ ক্লিনিক্যাল ট্রায়াল। আমরা সবাই জানি করোনা ভ্যাকসিন নিয়ে একটা গ্যাঞ্জাম চলতেছে, এত বছর ধরে ভ্যাকসিন 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 ভ্যাকসিন, কোথাও ভ্যাকসিন নাই। ওমা, অক্সফোর্ড যে দাবি করলো তারা ভ্যাকসিন তৈরি করলো, রাশিয়া, ওই দিক দিয়ে টার্কি, ওই দিক দিয়ে আমেরিকা, মডার্না, ফাইজার, এভরিওয়ান ইজ কামিং উইথ ভ্যাকসিন। গ্যাঞ্জামটা হচ্ছে আমাদের গ্লোব বায়োটেকও বলছে তারা ভ্যাকসিন দিবে, পরে বললো আবার এটা পরীক্ষামূলক। তো আমি যদি সাধারণ একটা জনগণ হই, আমি যদি একটা নন মেডিকেল পার্সন হই, আমার কাছে মনে হবে আচ্ছা টেস্ট তো করা শেষ, আপনি ভ্যাকসিন দেন না কেন? কিন্তু আমরা জানি এটা লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, অর্থাৎ ফেজেস, ফেজ 1, 2, 3, 4, ফোর্থ ফেজে এসে তারপর আমরা জানি যে আমাদেরকে কমার্শিয়ালি সেই ভ্যাকসিনটা দেওয়া হয়। এই আরসিটি হচ্ছে এইটা। ফার্স্টে আপনাকে কি করবেন? ফার্স্টে যখন এটা আবিষ্কার করা হয়, বিজ্ঞানীরা যখন ল্যাবে তুললো, তখন এটা ফার্মাকোলজিক্যাল স্টাডি করবে, কতক্ষণ কাজ করে, অনসেট কি, ব্লাড লেভেল কতটুকু। স্টাডি সাবজেক্ট কে তখন? হেলদি ভলান্টারি, সেটা পার্সন হইতে পারে, পার্সন যদি না হয়। ওকে, দেয়ার ইজ নো গুড অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। যারা দেখতেছেন কমেন্ট সেকশনে, হোয়াট ইজ বেস্ট স্টাডি, কেস কন্ট্রোলার কোহর্ট, দেয়ার ইজ নো অ্যান্সার লাইক দিস। আপনার ডিজিজ যদি রেয়ার হয় আপনি কেস কন্ট্রোলে যেতে হবে, আপনার ডিজিজ যদি কমন হয় আপনাকে কোহর্টে যেতে হবে। আপনি যদি প্রসপেক্টিভ স্টাডি করতে চান আপনাকে কোহর্টে যেতে হবে, আপনি যদি রেট্রোস্পেক্টিভ স্টাডি করতে চান আপনাকে কেস কন্ট্রোলে যেতে হবে। দেয়ার ইজ নো স্টাডি কল্ড বেস্ট স্টাডি। ঠিক আছে, তো যেটা বললাম যে আমি ভ্যাকসিন যখন ট্রায়াল দেওয়া শুরু করলাম, আমার ল্যাবে যখন ভ্যাকসিনটা তোলা হইলো, একটা মাইসের গায়ে দিল, একটা বান্দরের গায়ে দিল, দিয়ে ওটা টেস্ট করলো মরছে কিনা। হ্যাঁ, মরে নাই। তাহলে 10টা বান্দরে মারছে, 10টা বান্দরে একটা বান্দর মরে গেছে। ওইটার অ্যানালাইসিস করে দেখলো না ওই বান্দরের আগে টিবি ছিল,
তাহলে 9টা বান্দরকে অবজারভেশন করে দেখলো না, বান্দর মরে নাই কা। এখন আরো বড় অর্গানিজম একটা হাতি বা একটা হর্সকে দিল, হর্স মরে নাই। এখন দেয়া হইলো যে ভলান্টারি একজন ফিমেল, সে দিয়ে দেখলো যে তার কোনো কিছু হয় না। তখন চিন্তা করলো যে না, যেহেতু এত এত লিভিং অর্গানিজমের মধ্যে দিয়ে কিছু হয় নাই, আমরা এখন একটা গ্রুপকে দিব। গ্রুপটা কি? একটা হসপিটালের কোভিড পেশেন্টদেরকে দিলাম। কোভিড পেশেন্টদেরকে দিয়ে দেখা গেল যে আউটপুট ভালো। তখন একটা কমিউনিটিকে দেওয়া হলো। কমিউনিটি দিয়ে দেখা গেল যে না, এটার সাকসেস রেট খারাপ না, ভালো। যেমন বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে এমআর ভ্যাকসিনেশন চলছে বাচ্চাদের জন্য। এমআর ভ্যাকসিনেশনটি অনেক বছর করে ডেভেলপ করে তারপর ফিল্ডে আসছে। এটার সাকসেস রেট হচ্ছে 96%, মানে 4% কিন্তু ইনএফেক্টিভ থাকবে। তারপরে ভ্যাকসিনটা কিন্তু এখন গ্লোবালি দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা এফেক্টিভনেসটা ফেজ বাই ফেজ বাই ফেজ বাই ফেজ বাই ফেজ আমাদের ফিল্ডে আসছে। দিস ক্যাটাগরাইজেশন, দিস এফেক্টিভ ফেজ ক্রাইটেরিয়াইজেশন ইজ কল্ড র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। এর বেশি জানার দরকার নেই। আর যারা বেশি পড়তে চান, আরসিটি স্টেপগুলো পড়ে নেবেন, ঘটনা শেষ, এখানেই খতম। এত কিছু পারবেন না পড়তে, মাথা গরম হয়ে যাবে। একটু ছোট্ট পড়া আছে, খুব সুন্দর পড়া, প্লাসিবো। আমরা যারা ডাক্তারি করি আমরা সবাই জানি, সবাই প্লাসিবো ব্যবহার করি। গ্রামের মহিলারা প্রচন্ড পছন্দ করে ওষুধ খেতে, কোনো কারণ নাই, হয়তো হাসপাতালে পাশ দিয়ে যাচ্ছিল, আয়সা বলবে শরীরটা জ্বালাপোড়া করে, হাতকে ইচ্ছা লইয়া যায়, কান দিয়ে ধোয়া বাইর হয়, চুলের মধ্যে গরম লাগে, গার দিয়ে গরম এসে, হাত দুটা ঠান্ডা, মাথা অনেক গরম, শরীর দুনায়ে আসছে। কুমিল্লার দিকে যাদের বাড়ি জানেন যে শরীর চৈত্যারানি উঠে। এই চৈত্যারানি, দের ইজ নো ইংলিশ টার্ম ফর চৈত্যারানি। এই শব্দটার কোনো রকম মেডিকেল টার্মিনোলজি নাই। হ্যাঁ, দুনায়ে লয়া যায়, মানে শরীর কেমন কেমন লাগে, এই কেমন কেমন, দের ইজ নো মেডিকেল টার্মিনোলজি ফর কেমন কেমন। তো এই যে পেশেন্টদেরকে আমরা তখন কি দিই? কাউকে বি কমপ্লেক্স দিয়ে দিই, কাউকে প্যারাসিটামল দিয়ে দিই, কাউকে ক্যালসিয়াম লিখে দিই। এই পেশেন্টটা যখন ফলো আপে আসে তখন সে দাবি করে যে আমার এই ওষুধ খেয়ে সে খুব ভালো আছে। আলটিমেটলি শি ওয়াজ রিসিভিং নো মেডিকেশন। দিস ইজ কল প্লাসিবো। আমরা সবাই জানি যে বাংলাদেশে প্লাসিবো খুব চলে, পুরা পৃথিবীতেই হচ্ছে প্লাসিবোটা খুব চলে। প্লাসিবোটা অন্য জায়গায় খুব ইফেক্টিভ। যারা ড্রাগ এডিক্ট তাদের চিকিৎসা করা হয় প্লাসিবো দিয়ে, এটা তারা জানে না। যারা হেরোইন অ্যাডিক্ট, আপনি যদি হেরোইন উইথড্র করে নেন, মরে যাবে। তার উইথড্রয়াল এফেক্ট হবে, বিপির শুট করবে, স্ট্রোক হবে, অ্যারিথমিয়া হয়ে মরে যাবে। তাকে লো ডোজে হেরোইন দিতে হবে, কিন্তু বাকি ভলিউমটুকু আপনাকে প্লাসিবো দিতে হবে। তাহলে প্লাসিবোর মেডিকেল ডেফিনিশনটা জানতে হবে। প্লাসিবো কখন দিবেন? আগে বলে নিই হোয়াট ইজ প্লাসিবো। প্লাসিবো ইজ আ আইডেন্টিক্যাল প্রিপারেশন। যে ওষুধ আপনি সে রেগুলার খায় তার মতোই এক্স্যাক্টলি ওটা হইতে হবে, এবং এই রোগের চিকিৎসায় সে ভালো হয় না এই মর্মে তাকে প্লাসিবো দেওয়া যাবে। প্লাসিবোর শর্তই হচ্ছে প্লাসিবো সেই ইন্ডিভিজুয়াল পেশেন্টের কোনো ক্ষতি করতে পারবে না, তাইলে সেটা প্লাসিবো হবে। ঠিক আছে? তাহলে এই ক্রাইটেরিয়াগুলো একটু পড়ে নেবেন। প্লাসিবোটা দিতেও পারে, নাও দিতে পারে, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। ওকে, এখন আমরা সহজ পড়াশোনায় চলে আসবো। মাথা গরম পড়াশোনা শেষ, আমরা ডাটা প্রেজেন্টেশনে চলে আসবো। ডাটা অনেক রকম, সবাই দেখছি আমরা ডাটা প্রেজেন্টেশন। তা আমার বোর্ডটা উল্টা, আমি দুঃখিত। একটু একটু তারপরে দেখাবো পিক্টোরিয়াল, যেহেতু আমরা একটু 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 ট্রাই করবো আর কি ডাটা প্রেজেন্টেশনটা। ডাটা প্রেজেন্টেশন অনেকভাবে করা যায়। পরীক্ষায় আসে কি? পরীক্ষায় আসে কোয়ালিটেটিভ ডাটা আর কোয়ান্টিটেটিভ ডাটা কিভাবে আমরা এক্সপ্রেস করি, এইটা পরীক্ষায় দেয়। সহজ প্রশ্ন, এফসিপিএস এর যদি সহজ প্রশ্ন বলেন এইটা আসে। তাহলে আমরা একটু অল্প অল্প করে জাস্ট দেখে নাও আর কি। বক্স এইখানে আমার টেবিল বোর্ডে দেখাই নিব। কোয়ান্টিটেটিভ ডাটা আমরা হিস্টোগ্রাম দিই। হিস্টোগ্রামটা কি? হ্যাঁ, একটু দেখাই দিই। এই যে আমরা ছোটবেলায় যে গ্রাফ আঁকতাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো মনে করেন আমরা এক্স অ্যাক্সিস মধ্যে 10 জন লোকের উচ্চতা নির্ণয় করলাম। আমরা এরকম করে, একজন হচ্ছে 3 ফিট, একজন 4 ফিট, একজন 2 ফিট, একজন 9 ফিট, এরকম করে সবার এরকম করে প্লেসমেন্ট করলাম, সেই গ্রাফ যেটাকে বলি আমরা। ঠিক আছে? গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তো এইটা কোয়ান্টিটেটিভ ডাটার জন্য করতে পারে। ফ্রিকোয়েন্সি পলিগন, একই জিনিস। ফ্রিকোয়েন্সি পলিগনটা কি? যদি আমাদের এই গ্রাফের এই মিড পয়েন্টগুলা আমরা যদি যোগ করে দেই তাহলে পলিগনের মতো হবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। তারপরে কি? ফ্রিকোয়েন্সি কার্ভ। আমরা যদি এটাকে এখান থেকে ইনিশিয়াল ধরে শুরু করি, এই যে এটা হবে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ। এগুলো সব হচ্ছে প্রেজেন্টেশন অফ নমিনাল ডাটা, কোয়ান্টিটেটিভ ডাটা, নিউমেরিক্যাল ডাটা প্রেজেন্টেশন।
তাহলে আমরা কি কি দিয়ে করি? হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, লাইন গ্রাফ, ডট 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 তো সবাই জানেন, করোনা আসার পরে ডট, এটা বাংলাদেশের একটা ম্যাপ যদি আমি ধরি, কই গেল রে আমার ইয়া, মনে করেন করোনা আসার পরে আমরা কিন্তু খুব পেয়েছি যে বাংলাদেশ এটা যদি একটা মানে আপনারা উল্টা বাংলাদেশ দেখতে পাচ্ছেন আমি জানি, যে দেখা গেল ঢাকার মধ্যে অনেক বেশি করোনা রোগী দেখে ডট 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 লাল লাল ডট দেওয়া হয়, আবার চিটাগাঙে করোনা রোগী অনেক বেশি, ঠাকুরগাঁয়ে অনেকগুলো করোনা রোগী বেশি, এরকম করে যখন ডট দেওয়া হয়, দিস ইজ ডট ডায়াগ্রাম, ডট প্লট করা হয়। আর কোয়ালিটেটিভ ডাটা আমরা এক্সপ্রেস করি বার ডায়াগ্রাম দিয়ে, সিম্পল বার ডায়াগ্রাম, পাই চার্ট। আপনারা তো পাই চার্ট সবাই দেখছেন না, সবাই তো জানেন। তাহলে মোটামুটি এইগুলা হচ্ছে আমাদের ডাটা প্রেজেন্টেশন। পরীক্ষায় একদম মুখস্থ করে যাবেন যে কোয়ালিটেটিভ ডাটা কি কি দিয়ে এক্সপ্রেস করা হয়, কোয়ান্টিটেটিভ ডাটা কি কি এক্সপ্রেস দেওয়া হয়। বইটা খুলবেন, চোখের সামনে একদম ঝাঁঝালো চলে আসবে, মিস করার কোনো সুযোগ নাই। এখন যেটা বেশি করে পড়তে হবে সেটা হচ্ছে, আমরা ক্লাসের মোটামুটি অনেকটুকু পড়ে ফেলছি, ঠান্ডা মাথা আরেকটু কষ্ট করেন, ফায়দা হবে, বহুত ফায়দা হবে। নর্মাল কার্ভ, ক্যারেক্টারিস্টিক্স অফ এ নর্মাল কার্ভ। একটা নর্মাল কার্ভের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? একটা নর্মাল কার্ভ যদি আমি আঁকি, যে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, সবগুলো ভ্যালুকে আমি যদি এরকম এস্টিমেশন করি, আমরা জানি এরকম একটা ডাম্বেল শেপেড একটা কার্ভ হয়, আমরা সবাই জানি এটা একটা বেল শেপেড কার্ভ, ইটস এ বেল শেপেড কার্ভ, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। আমি যদি মিডলাইন কল্পনা করি, এপাশে যতটুকু ঠিক এপাশে অতটুকুই থাকবে। এগুলা কি বোঝায়? মিন মিডিয়ান মোড কোয়েনসাইড করেন হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি। মিন মিডিয়ান মোড, এর আগে একটু অল্প করে বলে নিতে হবে মিন কি জিনিস, ছোট কথা। মিন হচ্ছে গড়। একটা ক্লাসে 10 জন ছেলে বসে আছে, সবাইকে দাঁড়া করাই দিলাম, এভারেজ একটা হাইট পাওয়া যাবে, যে ওই ক্লাসের সবার এভারেজ, কেউ হয়তো 6 ফিট, কেউ হয়তো 5 ফিট, এভারেজ হাইট দেখা গেল সবার যোগ বিয়োগ করলে সকল হাইট ডিভাইড বাই সকল নাম্বার দিলে 5 ফুট 3 ইঞ্চি। তাহলে তাহলে এই জায়গাটা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। তাহলে ম্যাক্সিমামের হাইট হচ্ছে এই 5 ফুট 3 ইঞ্চির এদিক আর ওদিক, এটা বুঝছেন কিনা? তাহলে ম্যাক্সিমামের হাইট যেখানে, সেটাকে আমরা বলবো তার মিন। মিডিয়ান কি বুঝবো? মিডিয়ান হচ্ছে সকল ভ্যালু যেটা কাছাকাছি। মুড হচ্ছে মোস্ট অকারিং ভ্যালু। দেখা গেল 10 জনের মধ্যে 6 জনের হাইটই 5 ফুট 3 ইঞ্চি, এই জন্যই এর অ্যাভারেজে মিনের কাছাকাছি। অর্থাৎ যে কার্ভে মিন, মিডিয়ান, মুড সবই 5 ফুট 3 ইঞ্চি, সেই কার্ভটা এরকম স্মুথ হবে। এইটা বুঝবেন আরেকটু সহজ এক্সাম্পল দিলে। মনে করেন আপনারা এমবিবিএস এর কথা চিন্তা করেন, একটা পেপারে পরীক্ষা দিলেন, মেডিসিন রিটার্নে, এক্সামিনার খুবই দুষ্ট, সবাই ফেল করাই দিল। আমরা জানি 60-এ পাস, মেডিসিনের সবাইকে দিল হচ্ছে 30-40 করে, 60 পাইলো 2 জন, 70 পাইলো 1 জন। তাহলে আমি যদি ভ্যালুগুলা পুট করি, আই থিঙ্ক দেখা যাচ্ছে না, এই দিক থেকে দেখা যাবে, দেখা যাচ্ছে। তাহলে আমার মেডিসিনের রেজাল্টগুলো যদি আমি এইভাবে আঁকি, ম্যাক্সিমামের রেজাল্ট হচ্ছে এইদিকে, মিনিমাম হচ্ছে এইদিকে। তার মানে আমি যদি যোগ করি, জিনিসটা হবে এইরকম। তাহলে আমার মিনটা হচ্ছে গড়। আমরা জানি পাস মার্ক যদি 60 ধরি, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে ফেল, তাহলে এরা বাম দিকে বড় হয়ে যাবে। ঠিক আছে, এদেরকে আমরা বলতেছি ডিস্টরশন ফ্রম দ্য মিড লাইন। আবার যদি এক্সামিনার খুব ভালো হয়, সবাইকে 70 দিয়ে দেয়, তাহলে কার্ভটা ডান দিকে গোল্লা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভের মাহাত্ম্য, ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে আমরা 3 রকম পাইলাম, একটা নর্মাল ফ্রিকোয়েন্সি কার্ভ, একটা রাইট স্কিওয়ার্ড মিডওয়েন্সি কার্ভ, লেফট স্কিওয়ার্ড মিডওয়েন্সি কার্ভ। এইটা একটু পড়ে যেতে হবে, এখান থেকে প্রশ্ন দিতে পারে। বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম নিয়ে নতুন করে কিছু করার নাই, এগুলো আপনারা জানেন, খুব ইজি। আমরা এখন ডাইরেক্ট চলে যাব হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। পরীক্ষায় জাস্ট এইভাবে দেয়, হোয়াট আর দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে কোনো একটা ডাটা কালেকশনের সকল ভ্যালুর অ্যাভারেজ বা মানে গড় কি দিয়ে মাপি আমরা, এটার বাংলা শব্দটা এটা। 3টা জিনিস দিয়ে মাপি, মিন, মিডিয়ান, মুড। মিন কি বলে ফেলছি,
যে কোনো জিনিসের গড়কে আমরা মিন বলি। মিন দু রকম হইতে পারে, অ্যারিথমেটিক মিন, কোয়েশ্চেন প্যাটার্ন ডিসকাস করবো অফকোর্স, আগে পড়া শেষ করে নিই তারপরে। তাহলে মিনটা কি জিনিস? অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন। আপনারা জানেন কিভাবে আমরা অ্যারিথমেটিক মিন কি করি। 10 জন লোকের ওজন দেওয়া আছে, 10টা ওজন যোগ করে 10 দিয়ে ভাগ করলাম, এভারেজ ওজন বের হয়ে গেল। জিওমেট্রিক মিন কি? সবগুলাকে অর্ডারে সাজাবো, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং। এদেরকে যখন আমি যোগ করব তখন আমরা জিওমেট্রিক মিন পাবো। মিডিয়ান কোনটাকে বলি আমরা? মিডিয়ান ইজ দ্য সেন্ট্রাল অর মিডল ভ্যালু অফ এ সিরিজ উইচ ডিভাইডস এ সিরিজ ইন্টু ইকুয়াল পার্টস। কিরকম? মনে করেন আপনাকে একটা প্যাটার্ন দেয়া হলো 1 2 3 4 5 6 7 8 9 10। এই 1 থেকে 10-এর মধ্যে মিডল ভ্যালু যার পাশে ইকুয়াল অ্যামাউন্ট অফ মানুষ থাকবে, ভ্যালু থাকবে, তাকে আমরা মিডিয়ান বলবো। আরো সহজ করে দিই, 7 জন ফ্রেন্ড একসাথে খেতে বসছেন, এর মধ্যে খাওয়া দেওয়ার পরে 3 জন 3 জন করে 3 সাইডে বসলেন, মাঝখানে সবচেয়ে মোটাটারে বসাইছেন, তাহলে এই মোটাটাকে আমরা বলবো মিডিয়ান, কারণ তার ডান পাশেও 3 জন, বাম পাশেও 3 জন। তাহলে এই ক্ষেত্রে আমরা ওকে মিডিয়ান বলবো, দ্য মোস্ট মিডল প্লেস, মিডল ভ্যালু। মোড কোনটা? মোস্ট অকারিং ভ্যালু ইন দ্য সিরিজ। মোস্ট অকারিং ভ্যালু কি? ওই যে বললাম 10টা ছেলে, হাইট মাপা হইল 6 জনেরই হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, তাহলে এই সিরিজের মধ্যে মুড হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। এই তিনটা জিনিস মাথায় ঢুকায় ফেলে, শেষ। আর একটা জরুরি পড়া পড়বো, সেটা হচ্ছে পার্সেন্টাইল। পার্সেন্টাইল থেকে কোয়েশ্চেন খুব একটা আসতে দেখি না। পার্সেন্টাইল কি? মনে করেন কোনো একটা চকলেটের একটা আমার কাছে চকলেটের একটা বার আছে, অনেক বড় বার, এত বড়, এত বড় বার, লোক হয়ে গেছে 100। 100 জন লোকের কাছে আমি চকলেটটা কিভাবে দিব? বা জন্মদিনে কেক নিয়ে আসছি 100 জন লোক পার্টিতে, আপনি কি করবেন? কয় টুকরা করবেন? সবাই জবাব দিবেন 100 টুকরা করবেন। আসলে ভুল। টুকরা করবেন, কাটবেন 99টা, 99টা ভাগ করবেন, তাহলে টুকরা হবে কয়টা? 100টা। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কোনো একটা স্টাডিকে আমি যখন 99টা ইমাজিনারি প্লেনে ভাগ করে দিব সো দ্যাট 100টা টুকরা হয়, কারণ আমরা জানি কোনো জিনিসকে একবার ভাগ করলে 2 পিস হয়, 2বার ভাগ করলে 3 পিস হয়, 3টা ভাগ করলে 4 পিস হয়, ঠিক তেমনি 99টা টুকরো ভাগ করলে 100টা পিস হবে। তো কোনো স্টাডিকে যখন আমি এরকম 99টি ইমাজিনারি সেকশনে ভাগ করে দিই, 100টা আলাদা সেগমেন্ট তৈরি হয়, এদেরকে আমরা বলি পার্সেন্টাইল। তো পরীক্ষায় বা পেডিয়াট্রিক্সের যারা স্টুডেন্ট তারা জানেন যে পার্সেন্টাইলটা খুব ইম্পর্টেন্ট, এত পার্সেন্টের কম, এত পার্সেন্টাইলের বেশি। ফার্স্ট পার্সেন্টাইল মানে কি? ফার্স্ট পার্সেন্টাইল মানে হচ্ছে কোনো স্টাডির 1% ডাটা এই ভ্যালুটার নিচে, দুঃখিত ভুল বলছি, ফার্স্ট পার্সেন্টাইল মানে হচ্ছে কোনো ডাটার 1% হচ্ছে এটার নিচে, 99% হচ্ছে এই ডাটাটার উপরে, এটা বোঝায়। কোনোটার 50th পার্সেন্টাইল মানে বোঝায় কোনো ডাটার 50% ডাটা এই ভ্যালুটার উপরে, 50% ডাটা এই ভ্যালুটার নিচে। তাহলে কোনো ডাটার 95th পার্সেন্টাইল মানে বোঝায় 95% ডাটা হচ্ছে এটার কম আর 5% ডাটা হচ্ছে এটার উপরে। এই জিনিসটা একটু অল্প করে মাথায় রাখেন। এটা থিওরিটিক্যাল পড়া, কারণ হচ্ছে এটা পরীক্ষায় আমি আসতে দেখি নাই কখনো। পরীক্ষায় যেটা আসবে মেজার্স অফ ডিসপারশন, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, একদম লাইন এমসিকিউ এইভাবেই দেয়, দ্য হুইচ অফ দ্য ফলোইং আর দ্য মেজার্স অফ ডিসপারশন। ঠিক আছে, অ্যাবসোলিউট মেজার্স অফ ডিসপারশন, রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। যদি রিলেটিভ মেজার মনে না থাকে অ্যাবসোলিউটগুলো মুখস্থ রাখবে। রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, কোয়ার্টাইল ডেভিয়েশন, এগুলা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। এখন মেজার্স অফ ডিসপারশন ভাইয়া এগুলো কি বলতেছেন আমি তো বুঝি নেই। কথা হচ্ছে আপনার একটা স্টাডি ম্যাটেরিয়াল, মনে করেন বাংলাদেশের সাক্ষরতার হার হচ্ছে প্লাস মাইনাস এখন 80। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে শতভাগ শিক্ষার হার হচ্ছে শ্রীলঙ্কা, তারপরে এই জিনিসগুলা। তাহলে শ্রীলঙ্কার শিক্ষার হার যদি 100 হয়, আমরা যদি 70 হই, পাকিস্তান যদি 60 হয়, ইন্ডিয়া যদি 70 হয়, তাহলে ওই হাইয়েস্ট থেকে আমরা কত দূরে আছি, দিস ইজ কল্ড ডিসপারশন। তাহলে এগুলো আমরা মাপার যে টেকনিক, মাপার যে ইনস্ট্রুমেন্ট, এদেরকে আমরা বলি মেজার্স অফ ডিসপারশন। কথা পরিষ্কার হয়েছে কিনা? কোনো একটা স্টাডির অ্যাকচুয়াল ভ্যালু অর্থাৎ মিড লাইন থেকে আমরা কতটুকু দূরে আছি,
আমার অর্জিত লক্ষ্যমাত্রা থেকে আমি কতটুকু দূরে আছি, আমার অর্জিত লক্ষ্যমাত্রা থেকে আমি কতটুকু বিচ্যুতি আছে, এইটা মাপার জন্য যে ইনস্ট্রুমেন্টস তাকে আমরা বলি মেজার্স অফ ডিসপারশন। তো এর মধ্যে পরীক্ষায় আসার মতো প্রশ্ন আছে দুইটা, মিন ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেসিক্যালি একটু কঠিন, টেকনিক্যাল টার্ম আছে এখানে অনেক, অত কিছু বোঝার দরকার নেই, সহজে বুঝাইয়া দিই। মিন ডেভিয়েশন মনে করেন যে কথার কথা 100 জন স্টুডেন্ট আছে ক্লাসে, সেই 100 জন স্টুডেন্টের নাম্বারকে গড় করা হইল। আমরা হয় না, আমরা ফেল করতাম, যখন ফেল করার সময় বাংলাদেশে এটা চলে যে একটা মিম পড়তেছিলাম কালকে, আমেরিকা স্টুডেন্ট মম আই ফেইল্ড, বাংলাদেশের স্টুডেন্ট 10 জন পরীক্ষা দিছে, হ্যাঁ 9 জনই ফেল করছে। কি একটা কঠিন পরীক্ষা, তোর রেজাল্ট কি? হাইয়েস্ট উঠছে মাত্র 62, তোর রেজাল্ট কি? আমি ফেল। আমি ফেলের আগে আরো সে দুইটা কথা বলছে। তো ওইরকম একটা পরীক্ষা হইলো মনে করেন, তো অ্যাভারেজ মার্ক ছিল 70, ঠিক আছে? তো আমরা মনে করেন 5 বন্ধু, আমাদের 5 বন্ধুর পারফরমেন্স খুবই খারাপ, আমরা এক একজন পেলাম 50, 45, 43, 42, এক বন্ধু খুব ভালো পাইলো, সে পাইলো হচ্ছে 90। তাহলে অ্যাভারেজ 100 জনের মোট অ্যাভারেজ নাম্বার ছিল 70। তাহলে অ্যাভারেজ থেকে আমরা যতটুকু দূরে সেটাও একটা ডেভিয়েশন, আরেকজন যে 70-এর থেকে 20 বেশি পেলো সেটাও ডেভিয়েশন। এটা পজিটিভ ডেভিয়েশন, আমরা নেগেটিভ ডেভিয়েশন। সকল ডেভিয়েশনকে যোগ করে যদি নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করি যা পাবো সেটাকে আমরা বলবো মিন ডেভিয়েশন, অর্থাৎ গড় থেকে সবাই কত দূরে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এটাকে যদি স্কোয়ার রুট করে দিই সেটাই, অর্থাৎ এটা যদি আমার মিন হয়, মিন থেকে যদি মিন ডেভিয়েশন করি, এটা হচ্ছে যে আমার নাম্বার অফ, দেখা যাচ্ছে না সরি, মনে করেন এটা হচ্ছে আমার গড়, গড় থেকে এটা হচ্ছে আমার নিজের ভ্যালু ডিভাইডেড বাই আমি মনে করেন n সংখ্যক স্টুডেন্ট। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করি আর স্কোয়ারটাকে যদি আমি স্কোয়ার রুট করে দিই, এইটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এতটুকু বুঝলেই পরীক্ষায় পাস, আর কিছু লাগতো না, মাথা গরম হয়ে যাবে বেশি পড়লে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা পড়বো, ওকে, আমরা এখন সবচেয়ে জরুরি এবং সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে কঠিন টপিক দিয়ে পড়াশোনা শেষ করে দিব। আজকে বায়োস্টেটের লাস্ট পড়া, সেটা হচ্ছে পি ভ্যালু। পি ভ্যালু নিয়ে জ্ঞানজাম হয় নাই এরকম এফসিপিএ স্টুডেন্ট জানা নাই, এবং আপনারা যখন পোস্ট গ্রাজুয়েশন করবেন আপনাদের থিসিস পেপার শুনবেন সিনিয়রদের কাছে, সবার থিসিস পেপার ফেলে দিবে, বলবে তোমার পি ভ্যালু কত। বিদেশে যখন কোনো জার্নাল পাবলিশ করবেন আপনার স্টাডির গুণেই নিবে যে আপনার পি ভ্যালু কত। তাহলে প্রবাবিলিটি বা পি ভ্যালু অসম্ভব জরুরি একটা জিনিস, এটা এখনো লাগবে, এফসিপিএসও লাগবে, জীবনের সবখানে লাগবে। পি মানে হচ্ছে প্রবাবিলিটি, সম্ভাব্যতা, বুঝে নেন। এখন যারা কনসেন্ট্রেশন লুজ করবেন তারা কিন্তু লসে পড়বেন, আমি আগে বলে দিচ্ছি। দরকার হলে 1-2 মিনিট লস নেন, একটু পানি খেয়ে নিতে পারেন। আচ্ছা, মিন ডেভিয়েশন আমি রিপিট করব। আরেকজন বোধহয় প্রশ্ন করছিলেন কোনটা জানি, ওয়েট, কেস কন্ট্রোল, ওকে, এই দুইটা জিনিস আমি রিপিট করব। প্রবাবিলিটি নিয়ে আলাপ করি। প্রবাবিলিটি মানে সম্ভাব্যতা। তাহলে কিছু জিনিসের প্রবাবিলিটি 100%, যেমন ডেথ অফ এভরি হিউম্যান বিইং 100%। তো পৃথিবীতে প্রবাবিলিটি হইতে পারে রেঞ্জ হচ্ছে 0 to 1। আবার বলি, ফ্রম এভরি অবজেক্ট দ্য প্রবাবিলিটি ইজ ফ্রম 0 to 1। জিরো কি? জিরো কি? একটা জিরো প্রবাবিলিটির এক্সাম্পল বলি, প্রেজেন্স অফ প্রোস্টেট ইন ফিমেলস, জিরো। পৃথিবীর কোনো নারীর মধ্যে প্রোস্টেট পাওয়া যাবে না, এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে এই জিনিসটার পি ভ্যালু 0। বুঝছেন কিনা বলেন? প্রেজেন্স অফ সেল ইন হিউম্যান বডি, পি ভ্যালু হচ্ছে 100%। প্রত্যেকটা মানুষের গায়ে সেল আছে, থাকতেই হবে, অসম্ভব না থাকা। তাহলে এই ক্ষেত্রে পি ভ্যালু হচ্ছে 1। আজকে এই মুহূর্তে বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে 50%, হইতেও পারে
নাও হইতে পারে। এই মুহূর্তে আমার কলম ভেঙে যাওয়ার সম্ভাবনা 50%, ভাঙতেও পারে নাও ভাঙতে পারে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের প্রবাবিলিটি, এই প্রবাবিলিটিটা স্ট্যাটিস্টিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে বুঝে নেন, এখন আমরা পি ভ্যালু নিয়ে ঢুকে যাই। পি ভ্যালু ইজ দ্য ভ্যালু অফ প্রবাবিলিটি। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, মোটামুটি 5 মিনিটে কিন্তু পড়া শেষ হয়ে যাবে যদি ধরতে পারেন। পি ভ্যালু জিরো মানেটা কি? পি ভ্যালু জিরো মানে দেয়ার ইজ নো চান্স অফ অকারেন্স, এই ঘটনা ঘটবে না। বুঝে নেন কথা, কি ঘটবে না? কোনো নারীর প্রোস্টেট থাকার সম্ভাবনা নাই, ঘটবে না এই ঘটনা। তার মানে এখানে বাই চান্সের কোনো সুযোগ নাই। ইয়েস, ইটস জিরো, ফিমেলে প্রোস্টেট থাকার কোনো সম্ভাবনা নাই। তাহলে তার মানে কি বাই চান্সের কোনো সম্ভাবনা নাই। আমি এখন স্টাডিতে চলে আসি। আপনি একটা স্টাডি করলেন 100 ফিমেলস ইন আওয়ার হেলথ কমপ্লেক্স, ওখানে মেল পার্সন থাকার কোনো সম্ভাবনা নাই। তাহলে প্রেজেন্স অফ মেল পার্সন ইন এ স্টাডি অফ ফিমেল পেশেন্টস ইজ জিরো, পি ভ্যালু জিরো। রেজাল্ট হচ্ছে সিগনিফিক্যান্ট, এইটা হচ্ছে জরুরি কথা, এইটা খুব জরুরি কথা। প্রবাবিলিটি জিরো মানে হচ্ছে তার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, এক্সকিউজ মি। আচ্ছা, ওকে, বুঝে নেন কথা। পি জিরো মানে হচ্ছে কোনো জিনিসের প্রবাবিলিটি জিরো। মোর দ্য পি ভ্যালু, পি ভ্যালু যত জিরো থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে, তাহলে প্রবাবিলিটি বাড়তে থাকবে। প্রবাবিলিটি বাড়তে থাকা মানে কি? সম্ভাব্যতা বাড়তে থাকবে। সম্ভাব্যতা বাড়তে থাকা মানে কি? কোনো জিনিসের হঠাৎ করে ঘটে যাওয়ার, হঠাৎ করে সম্ভাবনা হওয়া, যার সম্ভাবনাটা বেশি। যে জিনিস হঠাৎ করে বাই চান্সে ঘটে যাওয়ার সম্ভাবনা বেশি, তার অ্যাকসেপ্টেবিলিটি কম। এইটাই হচ্ছে পি ভ্যালুর ইম্পর্টেন্স। অর্থাৎ কোনো জিনিসের পি ভ্যালু যত কম, তার মানে তার হুট করে ঘটে যাওয়ার সম্ভাবনা তত কম, অর্থাৎ তার অথেন্টিক ভ্যালু চলে আসার সম্ভাবনা তত বেশি। অর্থাৎ কোনো একটা স্টাডি যত বেশি পি ভ্যালু, যত বেশি প্রবাবিলিটি ভ্যালু, তত বেশি তার এরর ভ্যালু, তত বেশি তার অ্যাকসেপ্টেন্স রেট কম। উল্টা করে বলি, যার পি ভ্যালু যত কম তার প্রবাবিলিটি তত কম, প্রবাবিলিটি যত কম তার রিয়েলিটি তত বেশি, রিয়েলিটি যত বেশি সেই স্টাডির অ্যাকসেপ্টেন্স তত বেশি, যে স্টাডির অ্যাকসেপ্টেন্স যত বেশি তার অ্যাকিউরেসি তত বেশি। তাহলে আমরা বটম লাইনে আসি, পি ভ্যালু যত কম স্টাডি তত অ্যাকিউরেট, পি ভ্যালু যত বেশি স্টাডি তত লেস অ্যাকিউরেট। এই হচ্ছে পি ভ্যালুর মাহাত্ম্য। তাহলে আমাদের বইপত্রে লেখা পি ভ্যালু জিরো মানে হচ্ছে দেয়ার ইজ নো চান্স অফ অকারেন্স, নো চান্স অফ বাই চান্স, বাই চান্সে হওয়ার কোনো সুযোগ নাই, এই ঘটনা ঘটবেই। এই স্টাডিতে এরর থাকবে না। যত কম পি ভ্যালু তত তার অ্যাকিউরেসি। কিরকম? এক্সাম্পল বইয়ে যেটা দেওয়া, চান্স অফ সার্ভাইভাল ইন র্যাবিস ইজ জিরো। র্যাবিস ইনফেক্টেড পেশেন্ট, র্যাবিস যার হয়ে গেছে তার চান্স অফ সার্ভাইভাল হচ্ছে জিরো। পৃথিবীতে এখন পর্যন্ত র্যাবিস আক্রান্ত কোনো মানুষ বাঁচার রেকর্ড নাই। তাহলে এই ঘটনাটার পি ভ্যালু হচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে পি ভ্যালু ওয়ান মানে কি? পি ভ্যালু ওয়ান মানে হচ্ছে 100-তে 100, 100% চান্স যেটা বাই চান্সে ঘটবে। ঠিক আছে, 100% চান্স যে এই জিনিসটা দৈব চয়নে ঘটতে পারে, ঘটবে। তার মানে কি? এখানে অ্যাকিউরেসি খুব একটা সুযোগ নাই। অ্যাকিউরেসির সুযোগ নাই মানে এই স্টাডি বা এই ডাটা কালেকশনের এরর অনেক বেশি, সুতরাং এটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, তাহলে বইপত্রের ঠিক এই কথাগুলো বারবার বারবার রিপিট করা। এখন পি ভ্যালু অ্যাকিউরেসি বলতে আমরা কি বুঝি? যে কোনো ডাটা বা আর্টিকেল দেখলে দেখবেন কোনার মধ্যে লেখা পি ভ্যালু 0.05। এটা এখন বুঝাই দিব। এটাই পরীক্ষায় আমাদের আসার মতো প্রশ্ন। এটা বুঝলে আজকের ক্লাস খতম। কোনো একটা স্টাডিতে আমাদের বলে দিল পি ভ্যালু হচ্ছে লেস দেন 0.05। আপনারা সবাই সায়েন্সের স্টুডেন্ট। 0.05 উল্টা করে লিখলে বোধহয় সোজা দেখা যাবে। 0, ও খোদা, 0,
উল্টাও তো পারি না, এখন সোজা দেখা যাবে। রাইট রাইট, পাইছি। তাহলে কোনো একটা স্টাডির পি ভ্যালু হচ্ছে 0.05, মানেটা কি? 0.05কে যদি আমি ফ্র্যাকশনে বলি, অর্থাৎ 1/5, বুঝে নেন কথা, খুব জরুরি কথা বলতেছি। 0.05 মানে হচ্ছে 1/5। তার মানে একটা ঘটনা যদি 100 বার ঘটানো হয়, 5 বার এটার বায়াস হইতে পারে, 5 বার আজাইরা হইতে পারে, 5 বার বাই চান্স হইতে পারে। তার মানে এই ঘটনাটা ঘটবেই এরকম হতে পারে 95 টাইমস। বুঝে নেন আমি কি বলতেছি। কোনো একটা ঘটনার পি ভ্যালু 0.05 মানে হচ্ছে 100 বারে 5 বার বাই চান্সে ঘটবে। ঠিক আছে, বাই চান্সে ঘটবে 5 বার, মানে 95% কিন্তু অ্যাকিউরেটলি ঘটবে। তার মানে ওই স্টাডিটা ভেরি অ্যাকিউরেট। তাহলে কোনো একটা পি ভ্যালু যদি 0.01 হয়, তার মানে কি? তাহলে 100 বার 100তে কয়টা বাই চান্সে ঘটবে? একটা। অর্থাৎ একটা স্টাডি নিলেন, 100 বারে একবার হবে হচ্ছে গিয়ে বাই চান্স, 99 বার হবে হচ্ছে অ্যাকিউরেটলি, তাহলে সেটা আরো অ্যাকিউরেট। তাইলে 0.01 যদি পি ভ্যালু হয়, 0.001, তার মানে 1000-এ একবার হচ্ছে বাই চান্সে ঘটবে। তার মানে বুঝেন স্টাডিটা কত অ্যাকিউরেট, যে 1000 বার যদি আমি স্টাডিটা করি, একবার বায়াস হবে, বাকি 999 বারই হচ্ছে অ্যাকিউরেটলি ঘটবে। তাইলে আমার এই চিৎকার করার উদ্দেশ্য হচ্ছে, কোনো একটা স্টাডির, কোনো একটা ডাটার, কোনো একটা আর্টিকেলের যদি পি ভ্যালু কম থাকে, সেটা অ্যাকিউরেট। দ্য মোর দ্য পি ভ্যালু, লেস ইজ দ্য অ্যাকিউরেসি। তাহলে পি ভ্যালু কম ভালো, পি ভ্যালু কম ভালো। আজকের এই 1.5 ঘন্টা ক্লাসের সর্বশেষ মেসেজ, পি ভ্যালু কম ভালো। আর 3টা কথা বলে শেষ করে দিব। পি ভ্যালু আমরা 3টাকেই স্ট্যান্ডার্ড ধরি, 0.05, 0.01, 0.001। ঠিক আছে, মানে কি বোঝাইলাম আমরা? এটা সিগনিফিকেন্স। যদি 0.05 ধরি, এটাকে আমরা বলবো সিগনিফিকেন্ট। 0.01 যদি ধরি 100তে একটা, সেটাকে আমরা বলবো ভেরি সিগনিফিকেন্ট। আর যদি 0.001 ধরি, অর্থাৎ 1000-এ যদি একটাকে আমরা এরর ধরি, সেটাকে আমরা বলবো হাইলি সিগনিফিকেন্ট। এইটাই হচ্ছে মাহাত্ম্য। এতটুকু যদি বুঝতে পারেন, তাইলে মোটামুটি আপনার পড়া হয়ে গেছে। হাইপোথিসিসে নাল হাইপোথিসিস টেসিস আছে, এগুলাতে যাব না, মাথা গরম হয়ে যাবে। আরেকটা জিনিস, খুব ডিটেল পড়ার সুযোগ নাই, তারপরে একটু বলে দিই। পরীক্ষায় আসে, একজন প্রশ্ন করলেন, ভাই কোয়েশ্চেন প্যাটার্ন একটু আলাপ করেন। স্ট্যাটিস্টিক্সের কোয়েশ্চেন হয় মোটামুটি 5 রকমের। আমি আবার বলি, স্ট্যাটিস্টিক্সের কোয়েশ্চেন হবে টোটাল 5 রকমের। নাম্বার 1 হবে, একটা হচ্ছে মুড অফ ডিসপারশন, মুড অফ অ্যারিথমেটিক, যেগুলো বললাম আমরা, মিন মিডিয়ান মুড অথবা মেজার্স অফ ডিসপারশন, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডিভিশন, মিন ডিভিশন, ওগুলা ক্লাসিফিকেশন থেকে একটা প্রশ্ন হয়। দ্বিতীয় প্রশ্ন হইতে পারে ক্রস সেকশনাল স্টাডি এবং কোহর্ট স্টাডির যে ডিফারেন্স, লঙ্গিচুডনাল স্টাডি, প্রসপেক্টিভ স্টাডি, রেট্রোস্পেক্টিভ স্টাডির যে কথাগুলা, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা বায়াস হয়, কোনটা হয় না, এখান থেকে একটা প্রশ্ন হয়। থার্ড প্রশ্ন হইতে পারে ফ্রিকোয়েন্সি পলিগন, যেটা ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম, যেটা আমরা বললাম, বেল শেপের, সিমেট্রিক্যাল, হ্যাঁ, মিড লাইনে সবাই থাকে। লাস্ট লাইনটা আবার বলবো, কোন লাস্ট লাইনটা? পি ভ্যালুর কথাটা। পি ভ্যালু যত কম তত ভালো। যত কমের মধ্যে 3টা ভ্যালু আছে, 0.01, 0.05, 0.001। যদি 100তে একটা হয়, ভেরি সিলেক্টিভ, ভেরি সিগনিফিকেন্ট। 100তে যদি 5টা হয়, সিগনিফিকেন্ট। 1000-এ যদি একটা হয়, হাইলি সিগনিফিকেন্ট। আচ্ছা, কোন বই পড়ে দিবেন বলে দিব, অসুবিধা নাই। কোয়েশ্চেন নিয়ে আলাপ করতেছিলাম। থার্ডলি প্রশ্ন হইতে পারে কেস কন্ট্রোল কোহর্ট থেকে। ফোর্থ প্রশ্ন হইতে পারে মেজার্স অফ ডিসপারশন থেকে, এই হাবিজাবি যেগুলো বললাম। লাস্ট প্রশ্ন হইতে পারে টেস্ট অফ সিগনিফিকেন্স। পি ভ্যালু থেকে প্রশ্ন হবে, লিখিত দিলাম যে পি ভ্যালু থেকে প্রশ্ন হবে। টেস্টের নাম আসে মাঝে মধ্যে। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্যারামেট্রিক টেস্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নন প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে একটু বলে রাখি যে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্সে পি ভ্যালু বের করার জন্য অনেক রকমের টেস্ট আছে। বুঝে নেন কথা, অত কঠিন যায়েন না।
পারবেন না এত শর্ট টাইমে, দরকারও নয়। পি ভ্যালু ফাইন্ড আউট করার জন্য যে আপনার স্টাডি বা ডিজাইনের কতটুকু ভালো সেটা যদি ফাইন্ড আউট করতে চান, দু রকমের টেস্ট আছে। কেন? আমাদের ডাটা দুই রকম, সব ডাটা, কোয়ালিটেটিভ ডাটা, কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটার জন্য হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট, নামগুলা শুনে রাখেন। কাই স্কোয়ার টেস্ট, কেউ কেউ চি স্কোয়ার বলে, চিজ না, এটা কাই স্কোয়ার। ফিশার এক্সাক্ট প্রবাবিলিটি টেস্ট, ম্যান হুইটেন টেস্ট, উইলকক্সন টেস্ট, প্রপোর্শন টেস্ট, ক্রুকসাল ওয়ালিস টেস্ট, যা নামই বলি, বিভিন্ন রকমের ভাষার নাম, খালি নামগুলা মুখস্থ রাখবেন। এইটাই একটা প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং ইজ এ নন প্যারামেট্রিক টেস্ট। নন প্যারামেট্রিক টেস্ট কি টেস্ট? পি ভ্যালু বাইর করার জন্য, কোয়ালিটেটিভ ভ্যালুর জন্য যে টেস্ট তার নাম নন প্যারামেট্রিক টেস্ট। শেষ, নামগুলো মুখস্থ করবেন, কাই স্কোয়ার, ফিশার টেস্ট, উইলম্যান, ডাব্লিউ দিয়ে যা আছে সব। আর প্যারামেট্রিক টেস্ট হচ্ছে যেটা কোয়ান্টিটেটিভ ডাটার জন্য, কি এগুলা? টি টেস্ট, জেড টেস্ট, এফ টেস্ট, আর টেস্ট। এই টেস্টগুলো ফুল ফর্ম পড়ে নেবেন, শেষ পড়া। এর বেশি যদি পড়তে যান আসলেই মাথা গরম হয়ে যাবে, তখন আর বায়োস্টেট কিচ্ছু মনে থাকবে না। আমার পড়ানো মোটামুটি শেষ, আজকে এখানেই কমপ্লিট করে দিব। যারা একটু রিপিট করতে বলছে তাদের জন্য পুরো বায়োস্টেট 8-10 মিনিটে রিপিট করে দিব। আর একটা ছোট্ট জিনিস পড়ে যাবেন, আমরা জানি স্ক্রিনিং টেস্ট, সবাই আমরা স্ক্রিনিং এর সাথে অভ্যস্ত ডাক্তাররা, যে পেশেন্টদেরকে আমরা স্ক্রিনিং এ নিয়ে যাই। হোয়াট ইজ স্ক্রিনিং? Examination and the investigations of apparent healthy individuals who are prone to infections. মনে করেন আমার তো সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং হবে না। মনে করেন আপনারা যারা ক্যামেরায় আছেন, লেডি ডক্টরস, আপনাদের সার্ভাইকাল স্ক্রিনিং সবার দরকার নাই। কাদের দরকার? যাদের সার্ভিসাইটিসের হিস্ট্রি আছে, যাদের ফার্স্ট ডিগ্রি মাদার অথবা খালা, যাদের সার্ভাইকাল ক্যান্সার হিস্ট্রি আছে, তাদেরকে যে আমরা সার্ভাইকাল স্ক্যানে ভায়া টেস্ট করি, দিস ইজ এ স্ক্রিনিং টেস্ট। তাহলে অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়াল, যাদেরকে আমরা মনে করি যে এরা ডিজিজ হতে পারে, তাদেরকে যখন আমরা স্টাডিতে আনি, দ্যাট ইজ কল স্ক্রিনিং টেস্ট। ঠিক আছে? তো এইটার অনেক রকম সেন্সিটিভিটি স্পেসিফিটির কথার আছে, দরকার নেই। আমি একবার শুরুর দিকে চলে যাই। আজকে এই মুহূর্তে বায়োস্ট্যাটিস্টিক্স ক্লাসে আমি আবার সবাইকে নতুন করে স্বাগত জানাই। আমরা বায়োস্ট্যাটিস্টিক্স এখন ঠিক 5 মিনিটে পুরাটা রিভিউ করব। বায়োস্ট্যাটিস্টিক্স ইজ দ্য থ্যাংক ইউ সো মাচ। বায়োস্ট্যাটিস্টিক্স ইজ দ্য প্রেজেন্টেশন অফ your data। আচ্ছা ঠিক আছে, হাইপোথেসিস টেস্টিং একটু বলে দিব। হাইপোথেসিস টেস্টিংটা বললে একটু মাথা গরম হবে, এই জন্য আসলে বলি নাই। আর ফলস পজিটিভ, ফলস নেগেটিভ একটু বুঝাই দিব না, অসুবিধা নেই। তাহলে বায়োস্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা আমাদের যে ইনফরমেশন, ডাটা, এগুলা কালেকশন, এগুলা বুঝাই দিই। শুরু করি আমরা ভ্যারিয়েবল দিয়ে। ভ্যারিয়েবল দু রকম হয়, এখন বললে 3 রকম: ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, কনফাউন্ডিং। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমি বিড়ি খাই, কারো কিছু না, আমার নিজের পয়সায় খাই, কিন্তু বিড়ি খাওয়ার পরে আমার ক্যান্সার হয়েছে। ক্যান্সার কেন হইলো? বিড়ি খাওয়ার কারণে। তাহলে ক্যান্সারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর বিড়ি খাইলাম এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর আমার কোনো কারণ ছাড়া আমার হাইপার টেনশন হয়ে আমি মোটা হইলাম, আমি এমআই হইলো, এমআই হাইপার টেনশন নিজেরা নিজের সাথে কারেকশন। আমার মোটা হওয়াটা, অবিসিটিটা হচ্ছে আমার কনফাউন্ডিং ভ্যারিয়েবল, যে কিনা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দুটাকেই কভার করবে। ডাটা নিয়ে কথা বলেছিলাম। ডাটা হচ্ছে যা আমি ইনফরমেশন পাচ্ছি, you collect, that is data। ডাটা দু রকম, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভের মধ্যে দু রকম, কন্টিনিউয়াস আর ডিসক্রিট, পরীক্ষায় আসে ইনফিনিটি স্টার। ডিসক্রিট হচ্ছে ফিক্সড, এগুলোর কোনো ফ্র্যাকশন হয় না, যেমন নাম্বার অফ হসপিটাল বেডস, নাম্বার অফ পার্সনস, নাম্বার অফ ব্রাদার এন্ড সিস্টার। আমার 2টি ভাই আছে কিন্তু আমার আড়াইটি বোন আছে বলার কোনো সুযোগ নাই। কোয়ান্টিটেটিভ ডাটার মধ্যে কন্টিনিউয়াস ডাটা থাকতে পারে, আবার লেংথ কত, ব্রেথ কত, ওয়েট কত, ফ্র্যাকশন যেটা করা সম্ভব। তারপরে আমরা কথা বললাম হচ্ছে পপুলেশন নিয়ে। পপুলেশন হচ্ছে আমার স্টাডি গ্রুপ। স্যাম্পলিং নিয়ে ডিটেইল কথা বললাম। স্যাম্পলিং মানে হচ্ছে কিভাবে আমি ইনফরমেশন কালেক্ট করে গ্রুপিং করব। র্যান্ডম আর হচ্ছে নন র্যান্ডম। র্যান্ডম মানে হচ্ছে এখানে কোনো পারপাস থাকবে না, কোনো বায়াসনেস নাই, এটা প্রবাবিলিটি। এখানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড, মাল্টি স্টেজ, মাল্টি ফেজ, ক্লাস্টার সব বলে ফেললাম। নন র্যান্ডম যেটা হচ্ছে সেটাকে আমরা বলি কোটা। কোটার মধ্যে থাকে স্নোবল, কোটার মধ্যে থাকে কোটা স্যাম্পলিং, কনভেনিয়েন্ট স্যাম্পলিং। এর ব্যাপারে আপনাদের সাথে ডিসকাশন হয়েছে। আমরা খুব ডিটেইল আলাপ করলাম হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি নিয়ে। প্রসপেক্টিভ স্টাডি মানে হচ্ছে সামনে তাকানো। আজকে এই মুহূর্ত থেকে আগামী 10 বছরের মধ্যে কিভাবে এই ডিজিজগুলো এই কমিউনিটিতে আসবে সেটাকে আমরা দেখে রাখলাম। রেট্রোস্পেক্টিভ স্টাডি হচ্ছে অলরেডি ডিজিজ হয়ে গেছে, কার্সিনোমা পেশেন্ট পাইয়ে গেলাম, এরা কি বিড়ি খাইছে কিনা, এটা 5 বছরের আগের আমি স্টাডি বের করলাম,
সেটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্টাডি। লঙ্গিচুডাল স্টাডি হচ্ছে আজ থেকে আগামী 6 মাস আমি 3 মাস অন্তর অন্তর ফলো আপ দিয়ে যে স্টাডি করব সেটা। ক্রস সেকশনাল স্টাডি হচ্ছে অন্য জায়গায় ডিসক্রিট একটা জায়গার মধ্যে ডিসক্রিট একটা স্টাডির মধ্যে হঠাৎ করে গিয়ে আজকের ঘটনা আমি বুঝে ফেললাম, পিছনেও বুঝলাম না, সামনেও বুঝলাম না, কন্টেম্পোরারি বুঝলাম, সেটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। স্টাডিগুলোকে আমরা তাহলে ক্লাসিফাই করেছি দুইভাবে, একটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি যেগুলো এতক্ষণ বললাম, আর এক্সপেরিমেন্টাল স্টাডি হচ্ছে যেটা আমি নিজে ঘটাবো এবং নিজে স্টাডি করব। এক্সাম্পল, ওয়ার্ডে আপনারা যে সেফট্রাক্সন দেই, আমরা টিউবারকুলোসিস পেশেন্টের যে ক্যাটাগরি 1 ট্রিটমেন্ট দিই, সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি। এই যে গণহারে আমরা আইভারমেকটিন খাইলাম সবাই, খায়া যে আমরা মরি নাই, এটাও একটা এক ধরনের র্যান্ডমাইজ কন্ট্রোল স্টাডি অর ইন্টারভেনশনাল স্টাডি। বাই দা বাই বলে রাখা ভালো, করোনাতে পুরো পৃথিবীতে যে পরিমাণ ওষুধ খাওয়া হয়েছে কোনো ওষুধই ইফেক্টিভ প্রমাণিত হয় নাই এক্সেপ্ট স্টেরয়েড, অথচ এই স্টেরয়েডটাকে কিন্তু আমরা সবচেয়ে অবহেলা করেছি। গেল, তারপরে আমরা কেস কন্ট্রোল স্টাডিতে চলে গেলাম। একজন কোয়েশ্চেন করছিলেন বা কমেন্ট করছিলেন যে কেস কন্ট্রোলটা বুঝি নাই। কেস কন্ট্রোল স্টাডি বুঝতে হলে আপনাকে দুইটা গ্রুপ চিন্তা করতে হবে, কেস এবং কন্ট্রোল। কেস এবং কন্ট্রোল দুইটাই হচ্ছে স্টাডি যে স্টাডি করবে যে ডক্টর বা যে রিসার্চার, সে নিজে গ্রুপ করে নিবে দুইটা গ্রুপ। একটা গ্রুপের মধ্যে ডিজিজ অফ স্টাডি, মনে করেন এ গ্রুপের মধ্যে একটা গ্রুপ আছে যারা সবাই আক্রান্ত, আরেকটা গ্রুপ করবে একই রকম দেখতে যারা আক্রান্ত না। এখন আক্রান্তদের মধ্যে যারা এক্সপোজড তাদেরকে খুঁজে বের করবে, যারা এক্সপোজ না তাদেরকে খুঁজে বের করবে, আক্রান্ত না যারা তাদের মধ্যে এক্সপোজড এবং নন এক্সপোজ খুঁজে বের করবে। তখন দুইটা গ্রুপেরই এক্সপোজদেরকে একসাথে মিলাবে, দুইটা গ্রুপেরই নন এক্সপোজদেরকে একসাথে মিলাবে, মিলানোর পরে দুইজনের মধ্যে ডিজিজ প্রিভ্যালেন্সটাকে একটা রেশিও করবে। দিস ইজ কেস কন্ট্রোল স্টাডি। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এখানে আক্রান্ত রোগ নিয়ে কাজ, তার মানে ঘটনা আগে থেকে শুরু হয়ে গেছে, ঘটনা পিছনের দিকে যাবে। সো দিস ইজ এ রেট্রোস্পেক্টিভ স্টাডি। কোহর্ট স্টাডি কি, এখানে আলাদা দুইটা গ্রুপ না, এখানে একটা গ্রুপ। এক্সাম্পল দিয়েছিলাম যে নতুন বিবাহিত ফিমেল ডক্টর ওসিপি খায়, কাদের ব্রেস্ট ক্যান্সার হবে। এই স্টাডি করার জন্য আজকে থেকে আগামী 10 দিন তাদেরকে স্টাডি করতে হবে। এরা একটা কোহর্ট শেয়ার করে, এটা লঙ্গিচুডাল স্টাডি। কেন? এখানে ফলো আপ রাখতেই হবে। আপনি ঠুস করে 10 বছর পরে ক্যান্সার পেশেন্ট পাবেন না, আপনাকে ফলো আপে যেতে হবে। ওকে, সো দিস ইজ কোহর্ট স্টাডি। গেল, কোহর্ট স্টাডির পরে আমরা কেস ক্রস সেকশনাল স্টাডি তো বলে ফেলছি। আরসিটি নিয়ে একটু কথা বলে ফেলছিলাম, যে ভ্যাকসিনের কথাটা বললাম। আরসিটির ক্ষেত্রে শুধু ফেজগুলো পড়বেন, নাথিং এলস। এত পড়লে মরে যাবেন তো। থ্যাংক ইউ। প্লাসিবো নিয়ে কথা বলে ফেলছি, গ্রামের মহিলাদের এক্সাম্পল দিলাম যে কোনো কিছুই না, তাকে যদি আপনি আটার গুলি বানায় খাওয়াই দিয়ে বলেন আম্মা এটা ক্যালসিয়ামের বড়ি, এটা খেলে হাড্ডি সোজা হয়ে যাইব, সে ঠিকই মনে করবে ডাক্তার খুব ভালো একটা ওষুধ দিছে, কারণ তার সাইকোলজি হচ্ছে যে আমি দুর্বল। কারণ এই ফিমেলগুলা ফ্যামিলিতে কাজ করতে করতে, সার্ভিস দিতে দিতে ক্লান্ত, দে নিড অ্যাটেনশন, দে নিড কেয়ার, বাট ওই কেয়ারটা তাকে কেউ দেয় না। সেই কেয়ারটা সেইখানে এসে ওষুধ খাওয়ার মাধ্যমে খুঁজে। তো আপনি যখন তাকে যাই দিবেন ওষুধের মতো দেখতে, সেইটাই খাবে এবং সে নিজেকে এনার্জাইজড ফিল করবে। দিস ইজ দ্য প্লাসিবো এফেক্ট। আচ্ছা আচ্ছা, ডাটা প্রেজেন্টেশন আমরা করি কিভাবে বলে ফেললাম। কোয়ালিটেটিভ ডাটা কিভাবে প্রেজেন্ট করে, কোয়ান্টিটেটিভ ডাটা কিভাবে প্রেজেন্ট করে, মুখস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ, সেলস্থ করে ফেলতে হবে। এইটা যদি ভুল করেন এফসিবিএস ফেল হবে, আগেই বলে রাখলাম কিন্তু, কারণ আমিও এভাবেই ফেল করেছিলাম। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স অফ এ নর্মাল কার্ভ আমরা জানি, বেল শেপের ডায়াগ্রাম দেখানো হলো যে মিন মিডিয়ান মোড এক জায়গায় থাকে, 50% ভ্যালু এই পাশে, 50% ভ্যালু ও পাশে, +-1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে শতগুলা ভ্যালু থাকে। এটা একেবারে ভালো করে পড়ে যাইতে হবে। তারপরে আমরা কি পড়লাম, মিন মিডিয়ান মোড নিয়ে একটু ডিসকাশন করলাম। থ্যাংক ইউ। পরে কি মিনস অফ ডিসপারশন, হ্যাঁ মিন ডেভিয়েশনটা নিয়ে একটু একজন জানতে চাইছিলেন, বুঝায় বলি। 10 জন ছেলে পরীক্ষা দিল, কোন পরীক্ষা মনে করেন, কঠিন একটা পরীক্ষার নাম বলি, ফার্মাকোলজি রিটার্ন পরীক্ষা দিলাম। এই পরীক্ষায় পাশ করতে আমার যে কষ্ট হয়েছে, এফসিপিএস পরীক্ষায় পাশ করতে এত কষ্ট হয়নি। তা আমার ফার্মাকোলজির টিচার খুব বিখ্যাত টিচার, মানে আমি তাকে শ্রদ্ধা ভরে প্রতিদিন স্মরণ করে যে এই লোকের কারণে আমি আজকে হয়তো ভালো ডাক্তারি করতে পারি। তো স্যারের একটা টেকনিক ছিল, স্যার খুব মানে মিনিমাল মার্কিং করতেন, 11.7, 19.3 এইরকম মার্কিং করতেন। এই পিকুলিয়ার মার্কিং পৃথিবীর কেউই বুঝতো না। তো দেখা গেল সবাই এক্সট্রিমলি ভালো পরীক্ষা দিলাম, 100-তে 50-এ পরীক্ষা নিতেন উনি, তো 30 হচ্ছে পাস মার্ক। ওরে খোদা, 30 পাইতে গিয়ে দেখা গেল 2 জন বা 3 জন 30 পাইছে, সবাই হচ্ছে 25 থেকে 28-এর ঘরের ভিতর, একেবারে পুরা ক্লাস
কেউ 25.4, কেউ 26.2। স্টার আবার কি করতেন, এই সবার মার্কগুলাকে সে ফ্রিকোয়েন্সি ডায়াগ্রামে প্লেস করতেন। প্লেস করার পরে দেখা গেল কি যে অ্যাভারেজ মার্ক হচ্ছে 27। তার মানে আমাদের সেই 27 হচ্ছে আমার মিন। এই 27-এর মধ্যে যদি আমি গ্রাফ করি, দেখা যাবে 26 এবং 28-এর মধ্যে মোটামুটি সবাই। যারা এক্সট্রিমলি ভালো করছে তারা 30-এর দিকে, যারা ভয়ঙ্কর খারাপ করছে তারা 20-এর দিকে। কিন্তু মোটামুটি 90% ভ্যালু হচ্ছে এই 26, 27, 28, 25 এই ভিতরে। তার মানে আমার যদি 26-কে আমি মিন ধরি, 26 থেকে একটা খারাপ স্টুডেন্ট কতটুকু দূরে, এটা হচ্ছে তার ডেভিয়েশন। 26 থেকে একটা ভালো স্টুডেন্ট কতটুকু দূরে, এটা হচ্ছে তার ডেভিয়েশন। তাহলে দুই ডেভিয়েশনে কিন্তু একটা রেঞ্জের মধ্যে, ওটাকে আমরা ক্যালকুলেট করে যেভাবে যে এক্স মাইনাস এক্স বার, এক্স বার হচ্ছে সে মিন, এক্স হচ্ছে আপনার ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ভ্যালুস, দিস ইজ কল মিন ডেভিয়েশন। আর মিন ডেভিয়েশন যেহেতু নেগেটিভ পজিটিভ হইতে পারে, নেগেটিভ পজিটিভ উঠায় দেওয়ার জন্য আমরা স্কোয়ার করি, স্কোয়ার করে স্কোয়ার রুট দিয়ে দিই, প্লাস মাইনাস হয়ে যায়, দিস ইজ কল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটুকু বুঝলেই বহুত ফায়দা হবে, আর বেশি বোঝার দরকার নাই। লাস্ট আমরা পড়লাম হচ্ছে পি ভ্যালু, ইয়াস প্রবাবিলিটি। প্রবাবিলিটি নিয়ে আলাপ করলাম। একদম সহজ কথা বললে, যে ঘটনা এমনি এমনি ঘটতে পারবে এটার কোনো বেল নাই। যে টাকা আপনি এমনি এমনি পান ওই টাকার কোনো দাম নাই। যে টাকা স্টাডি করে, যেই টাকা আপনি কষ্ট করে উপার্জন করে সেই টাকার দাম আছে। স্টাডি ক্ষেত্রেও তাই। পি ভ্যালু যার কম, প্রবাবিলিটি যার কম, তার অ্যাকিউরেসি বেশি। প্রবাবিলিটি যার বেশি, যে ভ্যালু এমনি এমনি পাওয়া যায়, স্টাডি ম্যাটেরিয়াল এমনি এমনি আসে, সেইটার পসিবিলিটিস অফ ফাইন্ডিং ইজ ভেরি রেয়ার। এইভাবে আমরা স্টাডি করে দেখলাম যে পি ভ্যালু যত কম সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট, পি ভ্যালু আরো কম ভেরি সিগনিফিক্যান্ট, পি ভ্যালু এক্সট্রিমলি কম এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট। দ্যাটস অল ফর টুডে। ও হ্যাঁ, একজন কথা লিখছেন হাইপোথিসিস। আচ্ছা, নাল হাইপোথিসিস নিয়ে কথা বলি। নাল হাইপোথিসিস, মনে করেন কথার কথা, পি ভ্যালু হচ্ছে 0.05, অর্থাৎ 100-তে 5টা হচ্ছে আপনার ইরর, 95% কারেক্টেড। যদি হয়ে থাকে ইয়েস, তখন তার নাল হাইপোথিসিস রিজেক্টেড, আর হচ্ছে তার অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে অ্যাকসেপ্টেড। এখন এই জিনিস একটু আসলে নতুন করে হাইপোথিসিস বোঝানোটা ডিফিকাল্ট। মিস্টার সাইফুজ্জামান শিখন, প্লিজ নট বি অন মাই ইনবক্স, আমি আপনাকে একটু ডিটেইল হয়তো হাইপোথিসিসটা একটু বুঝাই দিব না। আপাতত এইদিকে না যাই, কারণ সবাই অলরেডি ক্লাসের শেষে চলে আসছে। যারা পরীক্ষা দিবেন, আল্লাহর দোহাই লাগে, টেস্টের নামগুলো পড়ে যায়, কিচ্ছু মনে নাই, কিচ্ছু পারেন না আমি জানি, তারপরেও প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্ট একটা বক্স করবেন স্লিপ নোটে, বাম পাশে ডান পাশে লিখে মুখস্থ করে পরীক্ষায় বসবেন। বিশ্বাস করেন এখান থেকে প্রশ্ন দিবে, এবং না পারলে হাত কামড়াইতে ইচ্ছা করবে। এই নিজের হাত কামড়ানো নিষেধ, এই জন্য এফসিপিএস এ অঢেল সময় থাকা সত্ত্বেও আমরা হাত কামড়াই না। আর আজকে বায়োস্ট্যাট এখানেই শেষ। 2 ঘন্টার উপরে আপনারা ক্লাস করছেন, আপনাদেরকে অবশ্যই একটা হাততালি, কারণ বায়োস্ট্যাটিস্টিক্সের মতো অতি বাজে একটা টপিক আপনারা 2 ঘন্টা ধরে পড়ছেন, আমাকে পড়ানোর সুযোগ দিছেন। আশা করি 60% 50% মাথার ভিতরে গেছে। তবে শর্ত হচ্ছে, যদি আজকে না পড়েন, একটা অক্ষর মনে থাকবে না, এইটা আমি রিটার্ন দিতে পারি স্ট্যাম্পে। সুতরাং আজকে একটু পানি টানি খায়া, আজকে যদি নাও পড়তে পারেন, কালকে সকালে আল্লাহর দোহাই লাগে বায়োস্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারটা খুলে একটু পড়ে যাবেন, দেখবেন পড়াটা বোঝা যাচ্ছে, নাইলে আর বুঝবেন না। ক্রস সেকশনাল স্টাডি কালকে ধরলে বুঝবেন আপনি সেই 3rd ইয়ারে কম মেডের আইটেমই পড়তেছেন, কিচ্ছু বুঝেন নাই। তো যারা এফসিপিএস পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্য বলছি, সময় খুব বেশি নাই। আপনি যে ফ্যাকাল্টির লোকই হন, মেডিসিন, সার্জারি, গাইনি, অবস, যে ফ্যাকাল্টিরই হন, আশা হারায়েন না, আশা হারানো যাবে না। আপনাদের এই রাস্তাটা আমিও পার করে আসছি। ও বুকস, ইয়াস ইয়াস। আচ্ছা, আমার যেহেতু নিজের কোনো লেখা বই নাই, একটাই বই লেখা হয়েছে, সেটা হচ্ছে হরাইজন, আপনারা জানেন 42 বিসিএস এর। পারলে একটা বই কিনে নিয়েন, আমরা একটু ইন্সপিরেশন পাই। আমি আজকে এই বইটা পড়াশোনা করেছি, ম্যাট্রিক্সের এই যে পিঙ্ক কালার একটা বায়োস্টেট বই, এটা অনেক বড় বই, এটা পড়ে এখন আসলে পারবেন না। তারপরে একটু বাছাই করে পড়ে নিবেন এখান থেকে। সাথে যে গাইডটা আপনি 3rd ইয়ার 4th ইয়ারে সেকেন্ড প্রফে পড়েছিলেন কমিউনিটি মেডিসিনে, ওই চ্যাপ্টারটা একটু আগে পড়বেন। ওইটা আগে পড়ে তারপরে এখান থেকে বাছাইগুলো কোয়েশ্চেন পড়বেন। আমার লেকচারটা রিভিউ করবেন, কোন কোন জায়গায় আমি এমফেসিস দিয়ে বলছি পরীক্ষায় আসবে, ওইটা পড়ে যাবেন, 90% কমন আসবে। তবে কথা একটাই, বায়োস্টেট না পড়ে এফসিপিএস পরীক্ষায় বসা যাবে না, সমস্যা আছে। হ্যাঁ, কষ্ট পাবেন, অন্তরে কষ্ট পাবেন। আপনি কষ্ট পাওয়া মানে চান্স পিছায় যাবে। আর এফসিপিএস পরীক্ষা খুব কাছে,
সবাইকে উদ্দেশ্য করে বলবো যত বেশি পড়েন টেক্সট পড়েন, খুব ডিটেইলে পড়বেন না। আর বেশি বেশি কোয়েশ্চেন সলভ করতে এখন যাবেন না। কোয়েশ্চেন সলভ করতে গেলে এখন মাথা গরম হয়ে যাবে, মনে হবে আপনি কিছু পারেন না। আপনি আপনার এক্সট্র্যাক্ট কালেক্ট করেন। যারা ডেভিডসনওয়ালা অর্থাৎ মেডিসিনের লোক, ডেভিডসন ভালো করে পড়েন। যারা সার্জারিওয়ালা আমাদের মতো, অ্যানাটমিটা রিভিশন দেন, বায়োকেম রিভিশন দেন, সার্জারি বেলি ল্যাবের বক্স রিভিশন দেন। যারা বেলি ল্যাবে আমার ক্লাসগুলো করছেন, ক্লাসগুলো একবার রিভিউ করেন, বক্সগুলো দাগান, যেভাবে যেভাবে বলে দিচ্ছি দাগায় দেখায় পড়েন। বায়োস্ট্যাটের জন্য 2 থেকে 3 ঘন্টার সময় নিয়ে বায়োস্ট্যাটটা পড়ে ফেলেন। আর চেষ্টা করেন রিভিশন দিয়ে বসতে। আপনি খুব ডিটেল এখন পড়ার দরকার নেই, বিকজ এই এফসিপিএস পরীক্ষা আমিও পাশ করছি, আমার আগের যারা সবাই পাশ করছেন, যারা লেগেছিল কেউ মিস করেন নাই। 100% সাকসেস রেট এফসিপিএস এ। রেসিডেন্সি কিন্তু 100% সাকসেস রেট না, কারণ সিট ফিক্সড। তো এফসিপিএস এ আপনার নিজের সাথে নিজের লড়াই। সো গো ফর ইট, ভালো করে পড়েন। জানুয়ারিতে হইতে হবে এমন কোনো কথা নেই, জানুয়ারিতে না হলে যেন জুলাই হয় সেই ধৈর্য রাখেন, সেই কষ্ট করেন, ইনশাল্লাহ হবে। ডিগ্রি হলে ভাল লাগবে, না হলেও কোনো অসুবিধা নেই, পরের বার হবে, কিন্তু হাল ছেড়ে দিবেন না। আজকে ক্লাসটা কষ্ট করে করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি অ্যাজ ইউজুয়াল অ্যানালগ টিচার, আমার জুম টুম ভাল লাগে না, এগুলো আমি এগুলো পড়াইও না, হাতে কলমে হাত নেড়ে টেড়ে যাই বলি। কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করবেন, বা স্ট্যাট নিয়ে কিছু জানার থাকলে এখানে শেয়ার করবেন, আমি চেষ্টা করব যে ক্ল্যারিফাই করার আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু এভরি ওয়ান ফর বিং ইন দিস ক্লাস। আর এফসিপিএস এর আগে হয়তো আর ক্লাসে বসবো না। সবার জন্য দোয়া থাকলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কপাল ভালো থাকে এফসিপিএস পরীক্ষার দিন বিসিপিএস এ দেখা হবে, আমি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।